ওকে, ঠিক আছে। তো আমরা আজকের লেকচার শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লেক্স স্কুল কর্তৃক আয়োজিত বেসিক লেক্স ডিসকাশন এর এপিসোড 1-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি আমার ইন্ট্রোডাকশন দিয়েই শুরু করি। আমি মাসুম বিল্লাহ। এবছর বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি অনার্স সম্পন্ন করেছি। বর্তমানে এলএলএম এ অধ্যয়নরত আছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কোর্ট স্ট্রাকচার ও তার ইতিবৃত্ত, অর্থাৎ কোর্ট স্ট্রাকচারের জিরো টু অ্যাডভান্স যত কিছুই আন্ডারস্ট্যান্ডিং এর দরকার বা বোঝাপড়ার দরকার সবগুলোই আমরা আজকে বোঝার চেষ্টা করব। আমরা আজকে আলোচনার পরে বুঝতে পারবো যে আন্তরিক আত্মীকরণের মাধ্যমে কিভাবে বদলি হয়, ওয়ান ডেপুটেশন কিভাবে বদলি হয়, একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কিভাবে নিয়োগ হয়, একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার মূল পদমর্যাদাটা বা কি, একজন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে কি ম্যাজিস্ট্রেট কোর্টে বদলি করা যায়, এই ধরনের বিষয়গুলো আমরা আজকে জানার চেষ্টা করব। আমরা এর বাইরেও অনেক কিছু জানবো। আমরা জানার চেষ্টা করব যে আমরা জানি একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট তিনি 10,000 টাকা জরিমানা এবং 5 বছরের জেল দিতে পারেন অ্যাকর্ডিং টু সেকশন 38 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর। বাট তিনি কি 7 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবেন? সেটা আমরা জানার চেষ্টা করব। তিনি কি 14 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবে কিনা সেটাও আমরা জানার চেষ্টা করব। আবার আমরা জানি একজন সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট তিনি 3 বছরের জেল, 5,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারেন অ্যাকর্ডিং টু সেকশন 32 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর। আমরা এটাও জানার চেষ্টা করব আজকের ডিসকাশনের মাধ্যমে যে একজন সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের মতো দণ্ড দিতে পারে কিনা, বা তিনি ওই 5 বছর দণ্ড দিতে পারে কিনা। তো লেটস স্টার্ট আওয়ার ডিসকাশন। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছ তোমরা? জি ভাই। ওকে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে যে কোর্ট স্ট্রাকচার। কোর্ট স্ট্রাকচার বলতে আমরা এই চারটাই বুঝি, তাই না? আপাত দৃষ্টিতে তো ভাই এটাই বুঝি। আচ্ছা, এখন আমরা সবাই তো এটা ফার্স্ট সেমিস্টারে পড়ে এসেছি, লিগ্যাল সিস্টেম কোর্সে, তাই না? যে কোর্ট স্ট্রাকচার হলো এটা, এবং পরীক্ষায় আসে আমরা এভাবেই লিখি। কিন্তু এর মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, এর যে ডিপ যে জ্ঞান বা এর যে বোঝাপড়া, এটা আমরা আসলে বুঝি কিনা। আমি একটা কোশ্চেন করি সবার উদ্দেশ্যে। তোমরা কি বলতে পারবা যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদি পদমর্যাদা বা আদি র্যাঙ্ক কি? এটা কি কেউ বলতে পারবা? ভাই এরা তো অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার অধিকারী বেরেরা। আচ্ছা, আর কেউ? আর কেউ? আর কেউ বলতে পারবা? আচ্ছা, ঠিক আছে। রাজীব যেটা বলছে ঠিক আছে, কিন্তু এখানে একটা কোশ্চেন অ্যারাইজ হয়, সেটা আমরা আমাদের ডিসকাশনের মাধ্যমে পরে জানার চেষ্টা করব। এখন আপাতত আমাদের লেকচারটা আমরা শুরু করি। প্রথম কথা হচ্ছে আমরা কোর্ট স্ট্রাকচার পড়তে আসছি। কোর্ট স্ট্রাকচার পড়তে আসছি, আমাদের প্রথম জানতে হবে কোর্ট কি জিনিস, তাই তো? তোমরা কি কেউ জানো কোর্ট কি জিনিস?
কেউ বলতে পারবা? ভাই কোর্ট বলতে ভাই একটা অর্গানাইজ বডি যেখানে মানে ফর্মালি বিচার কার্য করা বাদে যাদের এখতিয়ার আছে, মানে যে বডির মানে বিচার কার্য করার এখতিয়ার আছে। ওকে ফাইন, আমি একটু বুঝাই, ঠিক আছে? কোর্ট ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে এর মিনিং ভিন্ন হতে পারে। আমরা একটু ইন জেনারেল কোর্ট বলতে কি বোঝায় সেটা একটু বোঝার চেষ্টা করি। দ্য টার্ম কোর্ট denotes that a body of people, এই যে এখানে আমি মার্কিং করে দিচ্ছি, আমার মাউসের কার্সারটা ফলো করলেই হবে। এই যে এখানে ইউলো করে দিলাম, বডি অফ পিপল। কোর্ট বলতে বোঝাবে বডি অফ পিপল। তার মানে কি? তার মানে কি একজন ব্যক্তি নিয়ে কি কোনো কোর্ট হইতে পারে? আমরা অনেকে বুঝি যে ম্যাজিস্ট্রেট, মনে হয় ম্যাজিস্ট্রেটকে নিয়েই শুধু কোর্ট, বা বিচারককে নিয়েই শুধু কোর্ট। এই ধারণা সঠিক নয়, কারণ কোর্ট কখনো একজন ব্যক্তি নিয়ে হতে পারে না। কেন হতে পারে না? মনে করেন যে একটা কোর্টে শুধু বিচারকই আছে, আর কেউ নেই, তার পেশকার নেই, তার সেরেস্তাদার বা নেজারাত শাখা নেই, তাইলে কি ওই কোর্ট ফাংশন করতে পারবে? পারবে না। তাহলে একটা কোর্ট প্রপারলি ফাংশন করতে হলে তার একজন বিচারক থাকতে হবে। বিচারক সুপ্রিম কোর্টে তো একাধিকও থাকে। তারপরে তার একটা তার সেরেস্তাদার থাকতে হবে, তার স্টাফ থাকতে হবে। সুতরাং এই সবাই সবাই নিয়েই একটা কোর্ট। তার মানে কোর্ট হলো একটা বডি অফ পিপল। এখন অনেকে তোই থাকে, তার মধ্যে প্রধানকে, সভাপতিকে। সভাপতি হচ্ছে প্রিজাইডেড বাই এ জাজ। দেখো মাউসের কার্সারটা ফলো করো, এখানে আমি কিন্তু এস দিয়েছি। সুতরাং এটা কিন্তু আমরা যদি এই আর্টিকেলটা রিমুভ করে দিই তাইলে কিন্তু এটা জাজেসও মিনিং করা যায়। সুতরাং এই লেখার ভেতরে আর্টগুলো কিন্তু থাকতে হবে অ্যাজ এ ল স্টুডেন্ট। অথবা একটা ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট কোর্টে প্রিজাইড ওভার করবে ম্যাজিস্ট্রেট, সেশন কোর্টে সেশন জাজ, সিভিল কোর্টে যিনি বিচারক তিনি। কোন কোন বিষয় করতে পারে? সিভিল অ্যান্ড ক্রিমিনাল কেসেসে। তার মানে আমরা ইন জেনারেল যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে যে কোর্ট হচ্ছে একটা বডি অফ পিপল, বা অনেকগুলো মানুষের একটা সমষ্টি, যেখানে সভাপতিত্ব বা প্রিজাইডেড ওভার করা হবে একজন বিচারক বা একাধিক বিচারক বা ম্যাজিস্ট্রেট কর্তৃক, এবং তারা কি কাজ করবে? সিভিল ক্রিমিনাল বিষয়ে কাজ করবে। এখন আমরা একটু আইনের থেকে জানার চেষ্টা করি যে কোর্ট বলতে কি বোঝায়। আমরা আমাদের দেশে একটা আইন আছে, ল অফ এভিডেন্স, 1872 সালের আইন, ব্রিটিশ পিরিয়ডের একটা আইন। এই আইনের 3 ধারায় কোর্ট বলতে কি বোঝায় তার একটা সুন্দর ডেফিনেশন দেওয়া হয়েছে। বাট ওই ডেফিনেশনটা ইনক্লুসিভ ডেফিনেশন, এক্সক্লুসিভ ডেফিনেশন নয়। এখানে বলছে কোর্ট ইনক্লুডস অল জাজেস অ্যান্ড ম্যাজিস্ট্রেটস অ্যান্ড অল পারসনস legally authorized to take evidence. Legally authorized to take evidence. বাট এখানে একটা প্রোভাইসো আছে। প্রোভাইসোটা হচ্ছে কি? অ্যাকসেপ্ট আরবিট্রেটরস, অর্থাৎ যারা আরবিট্রেটর তারা যদি সাক্ষ্য গ্রহণও করে তারপরেও তারা কোর্ট নয়। এই যে লাল মার্কিং করা এটা। এখন আমরা তো এর আগেই বুঝলাম যে অল জাজেস অ্যান্ড ম্যাজিস্ট্রেট নিয়ে কোর্ট গঠিত হয়, ঠিক আছে। কিন্তু আমরা কেন বললাম এটা একটা ইনক্লুসিভ ডেফিনিশন? কারণ এখানে কোর্ট শব্দের পরে ইনক্লুড শব্দটা বসেছে। এই ইনক্লুড শব্দ মিন করে এটা একটা ইনক্লুসিভ ডেফিনেশন, মানে এইখানে যা বলা আছে এর বাইরেও অনেক কিছু ভবিষ্যতে অ্যাড হতেও পারে। আমাদের সুপ্রিম কোর্ট সেটা অবজারভেশন বিভিন্ন রায়ের মাধ্যমে দিতে পারে। তার মানে এটা এক্সস্টিভ কোনো ডেফিনেশন না, এটা একটা ইনক্লুসিভ ডেফিনেশন। ওকে ফাইন, আমরা বুঝলাম যে অল জাজেস অ্যান্ড ম্যাজিস্ট্রেট নিয়ে কোর্ট হয়। কিন্তু এইখানে যে একটা ডিফারেন্ট কথা বলছে যে অল পারসনস লিগালি অথরাইজড টু টেক এভিডেন্স, এই যে অল পারসনস এরা কারা?
আমি যদি একজনের সাক্ষ্য গ্রহণ করি তাহলে কি আমি কোর্ট? পারহাপস নট। প্রথম কথা হচ্ছে আমাকে লিগালি অথরাইজড হতে হবে টু টেক সাচ এভিডেন্স, তাহলেই আমি হতে পারবো। আচ্ছা, এর একটা গ্লারিং এক্সাম্পল আমরা দিতে পারি। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুক বা সংবাদ বিভিন্ন টিভি চ্যানেলে দেখি মাঝে মধ্যে, বা আমরা সরাসরিও দেখি যে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এরা করে কারা? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা যে মোবাইল কোর্ট পরিচালিত করে সেটাও কিন্তু কোর্ট। সুতরাং আমরা রাস্তাঘাটে যখন দেখি যে ম্যাজিস্ট্রেট এসে যে রেড দিচ্ছে বা ম্যাজিস্ট্রেট যে বাজার মনিটরিং করতেছে, এটা আসলে বাজার মনিটরিং না, এর প্রপার শব্দ হচ্ছে সে যে আদালত পরিচালনা করছে বা বিচার কার্য সম্পাদন করছে। তার মানে তারা লিগালি অথরাইজ টু টেক সাচ এভিডেন্স। মানে যখন কোনো ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই ধরনের বিচার কার্য করবে তখন সেটাও কিন্তু কোর্ট। আশা করি এটুকু আমি বোঝাতে পেরেছি। আমরা আরো একটু সামনে যাই। এটার সাথে আরো একটা বিষয়ের খুবই মজার ইন্টারেস্টিং একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। সেটা হচ্ছে আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। এখানে কোর্টের একটা সিমিলার মিনিং দেয়, এরকম একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। এখানে সেকশন 4 সাবসেকশন 1 ক্লজ এম, এখানে বলা হয়েছে জুডিশিয়াল প্রসিডিংস এর সংজ্ঞা। এটা একটা ইনক্লুসিভ ডেফিনেশন। এখানে বলছে জুডিশিয়াল প্রসিডিংস ইনক্লুডস এনি প্রসিডিং, যে কোনো প্রসিডিংকে সে ইনক্লুড করবে ইন দ্য কোর্স অফ উইচ, যেটিতে কি হবে, এভিডেন্স ইজ legally taken on oath or evidence may be legally taken on oath। অর্থাৎ জুডিশিয়াল প্রসিডিংস হচ্ছে ওই সমস্ত প্রসিডিংস যেখানে শপথ গ্রহণ পূর্বক সাক্ষ্য গ্রহণ করা যায় বা যেতে পারে। তাহলে আমরা একটু আগেই দেখলাম যারা লিগালি অথরাইজ টু টেক এভিডেন্স তারাই তো কোর্ট। তার মানে যারা জুডিশিয়াল প্রসিডিং পরিচালনা করে তারাও কিন্তু, তারাই হচ্ছে, সেটাই কোর্ট। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটু বিষয় জানার চেষ্টা করি। সেটা হচ্ছে যে কোর্টের মিনিং এটা কিন্তু ভ্যারি করে। যেমন এক এক আইনে কোর্ট বলতে এক এক ধরনের আদালতকে বোঝানো যেতে পারে। যেমন জেনারেল ক্লজেস অ্যাক্ট নামে একটা আইন আছে আমাদের দেশে। এখানের সেকশন 3 সাবসেকশন 24 এতে বলা হয়েছে যে হাইকোর্ট ডিভিশন বলতে আসলে কি বোঝায়। এখানে বলছে হাইকোর্ট ডিভিশন শ্যাল মিন দ্য হাইকোর্ট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ কনস্টিটিউটেড আন্ডার দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের সংবিধানের অধীনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনই হচ্ছে হাইকোর্ট ডিভিশন। কিন্তু কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এখানে হাইকোর্টের মিনিংটা কিন্তু ডিফারেন্ট। এখানে সেকশন 4 সাবসেকশন 1 এর যেতে যে বলা হয়েছে হাইকোর্ট ডিভিশন মিনস দ্য হাইকোর্ট ডিভিশন ফর ক্রিমিনাল আপিল অর রিভিশন। অর্থাৎ সিআরপিসি একটা ক্রিমিনাল ল, এটা ক্রিমিনাল বিষয়গুলো ডিল করবে। সুতরাং এই ক্রিমিনাল বিষয়ে যখন কোনো অ্যাপিল বা রিভিশন হাইকোর্টে যাবে তখন ওই হাইকোর্টের যে সিভিল ক্রিমিনালের যে দুইটা পার্ট, ওর ক্রিমিনাল পার্টটাই হবে হাইকোর্ট। এখানে সিআরপিসিতে ওই অংশটাই বুঝিয়েছে। এখানে কিন্তু হাইকোর্ট বলতে তখন কি বোঝাবে না, সিআরপিসির পার্সপেক্টিভ দিয়ে আমরা যদি চিন্তা করি যে হাইকোর্ট কি, তাহলে কিন্তু হাইকোর্টের সিভিল অংশটুকু আমাদের অর্থে আসবে না। আমাদের মাথায় আনতে হবে যে হাইকোর্টের যে ক্রিমিনাল অংশটুকু সেটুকুই। আবার সিভিল সাইডে আমরা যদি চিন্তা করি, যেমন রেজিস্ট্রেশন অ্যাক্ট একটা সিভিল ল, প্রপার্টি রিলেটেড ল। তো এইখানের সেকশন 2 এর সাবসেকশন 4 এ ডিস্ট্রিক্ট কোর্টের সংজ্ঞা দেওয়া আছে। এখানে বলছে ডিস্ট্রিক্ট কোর্ট ইনক্লুডস দ্য হাইকোর্ট ডিভিশন ইন ইটস অর্ডিনারি অরিজিনাল জুরিসডিকশন।
তার মানে এই সিভিল ল এর ক্ষেত্রে যখন হাইকোর্টকে বুঝবো, অবশ্যই হাইকোর্টের সিভিল যে পার্টটা আছে সেই অংশটাকে আমরা বুঝবো। তাহলে ইন কেস অফ ট্রাইব্যুনালের ক্ষেত্রে কি হবে? যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000, এই আইনে যত জায়গায় কোর্ট শব্দ উল্লেখ আছে, তখন ওই কোর্ট বলতে আমরা কোন কোর্টকে বুঝবো? ওই কোর্ট বলতে কি আমরা দায়রা আদালতকে বুঝবো, নাকি ম্যাজিস্ট্রেট কোর্টকে বুঝবো, নাকি হাইকোর্ট, নাকি কি বুঝবো আসলে? ওই আইনেই ওর ডেফিনেশনটা দেওয়া আছে। ওই আইনে কোর্ট বলতে আমরা বুঝবো নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সুতরাং এই যে কোর্ট, বিভিন্ন আইনে কোর্টের মিনিং ভ্যারি করতে পারে। তো এটা আমি জাস্ট একটা কনসেপ্ট দেওয়ার জন্য আপনাদের বললাম যে কোর্ট বলতে আমরা সবসময় যেটা বুঝি, আমরা একটু আগে যেটা বলছি যে এই যে এভিডেন্স অ্যাক্টে যে কথাটা বলা আছে, কোর্ট ইনক্লুডস অল জাজেস এন্ড ম্যাজিস্ট্রেট এন্ড অল পারসনস লিগালি অথরাইজড টু টেক এভিডেন্স এক্সেপ্ট আরবিট্রেটরস। এটা একটা জেনারেল সংজ্ঞা, কিন্তু বিভিন্ন পার্সপেক্টিভে চিন্তা করলে এটার মিনিংটা আসলে ভ্যারি করতেও পারে। তোমরা কি বুঝতে পারছো? একটু কথা বলো যে আমি এই পর্যন্ত কি জি ভাই। বুঝাইতে পারছি কিনা। জি ভাই। জি ভাই, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। আমার স্ক্রিন কি দেখা যায় ঠিকঠাক মতো? হ্যাঁ জি ভাই, ভাই। দেখা যায়। ওকে, এখন আমরা একটু ল রিলেটেড বিষয় বা একটা ল সম্পর্কে আলোচনা করি। যেহেতু আমরা সবাই আইনের স্টুডেন্ট, আমি শিওর সবাই প্রথম সেমিস্টারে ল কি এটা ভালো মতোই শিখে আসছে, এবং ল এর সবচেয়ে জনপ্রিয় যে ডেফিনেশন, যে ল ইজ দ্য কমান্ড অফ সভরেন অথরিটি। কমান্ড অফ সাবরিন। হ্যাঁ, ল ইজ দ্য কমান্ড অফ সভরেন অথরিটি, যেখানে কি থাকবে, স্যাংশন থাকবে, তাই তো? ওকে, ফাইন। ব্যাক বাই স্যাংশন। হ্যাঁ, এখন বিষয় হলো যেটা, এই ল এর ডেফিনেশন শেখানো তো আমার এই ক্লাসের উদ্দেশ্য না। আমি জানি আপনারা সবাই ল এর ডেফিনেশনটা জানেন, কিন্তু আমি কি শিখাতে চাচ্ছি এই ল দ্বারা? এই ল দিয়ে আমি একটা ভিন্ন পার্সপেক্টিভ দেখানোর চেষ্টা করছি যে এভাবেও চিন্তা করা যায়, যে ল এর মিনিং এমনও হতে পারে। ঠিক আছে? ওকে, ফাইন। তো ল এর নরমালি দুইটা পার্ট আছে। একটা হলো লেক্স। লেক্স কি? লেক্স ইজ দ্য ল হুইচ ইজ enacted বাই দ্য পার্লামেন্ট। অর্থাৎ পার্লামেন্ট যে সমস্ত আইন প্রণয়ন করে, সেই সমস্ত আইন হচ্ছে লেক্স, অর্থাৎ অ্যাক্ট অফ পার্লামেন্ট কে লেক্স বলা হয়। এই যে আমাদের লেক্স স্কুল, অনেকে মনে করে লেক্স হচ্ছে ল এর একটা সিনোনিম, কিন্তু লকে আমরা যদি ভাঙি তো দুইটা অংশ পাবো, একটা পাবো লেক্স আর একটা পাবো হচ্ছে জাজ। জাজ কি? জাজ হচ্ছে ওই সমস্ত আইন যেগুলো হচ্ছে জাস্ট ফেয়ার অ্যান্ড রিজনেবল অ্যান্ড নট আরবিটারি অ্যান্ড ফ্যান্সিফুল। অর্থাৎ এই যে কনসেপ্টটা আমরা বললাম, এই কনসেপ্টটা কিন্তু ল অফ ন্যাচারাল জাস্টিস। সুতরাং লকে যদি আমরা ভাঙি, এই দুইটা অংশ পাবো। এখন এই জিনিসটা আমি পড়ানোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে, আমরা সবাই জানি যে রুল অফ ল নামে একটা কনসেপ্ট আছে, এটা একটা ডকট্রিন। এই রুল অফ লয়ে ল দ্বারা কি বোঝায়, এই ল আসলে কোন ল, এই কোশ্চেনটা বিভিন্ন পরীক্ষায় হয়, বা এই জিনিসটা আসলে বোঝার দরকার আছে। অ্যাজ এ ল স্টুডেন্ট আমরা মনে করি রুল অফ ল এর ল, আমরা নর্মাল লকে যেভাবে সংজ্ঞায়িত করি বা যে পার্সপেক্টিভ দিয়ে দেখার চেষ্টা করি, আমরা মনে করি রুল অফ ল এর ল আসলে সেই জিনিস, কিন্তু কনসেপ্ট ইজ নট লাইক দ্যাট। রুল অফ ল এর ল কোন ল? তোমরা কি কেউ বলতে পারবা যে রুল অফ ল এর যে ল, এই ল কোন ল? এটা কি লেক্স নাকি জাজ? কেউ বলতে পারবা? জাজ। বা এটা তো কোয়ালিটেটিভ ল, তাহলে এটা হবে জাজ। জাজ, তাই তো? আচ্ছা, আরিফিন তুমি কিছু বলতে পারবা?
রুল অফ ল এর লটা হলো বেসিক্যালি কোয়ালিটেটিভ ল, আর এটা কোয়ান্টিটেটিভ ল না। আর যেহেতু কোয়ালিটেটিভ ল, তাহলে এটা ভাই হবে এখানে জাজ। ওকে, আমরা একটু জানার চেষ্টা করি যে রুল অফ ল এর ল কোন ল। ঠিক আছে, এই বিষয়ের প্রশ্নের উত্তর পেতে হলে আমাদেরকে ইন্ডিয়ায় যেতে হবে। ইন্ডিয়ায় এই বিষয়ে দুইটা মামলা আছে। প্রথম মামলাটা হচ্ছে একটা প্রিভেন্টিভ ডিটেনশনের মামলা, যেটা 1950 সালে হয়েছে। মামলাটার নাম হচ্ছে এ কে গোপালন ভার্সেস স্টেট অফ মাদ্রাজ। এই মামলায় এ কে গোপালন নামে এক ব্যক্তিকে প্রিভেন্টিভ ডিটেনশন দেওয়া হয়েছিল। তো এই মামলায় এই প্রশ্নটা উঠেছিল যে রুল অফ ল এর এই ল কোন ল। তখন এই মামলায় সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে রুল অফ ল এর ল হলো লেক্স, অর্থাৎ উইচ ইজ ইনঅ্যাক্টেড বাই দ্য পার্লামেন্ট। অর্থাৎ একটা পার্লামেন্টই হচ্ছে রুল অফ ল এর ল। বাট এর ঠিক 19 বছরের মাথায় কলকাতার একটা মামলায় এই ডিসিশনটাকে ভিন্নভাবে দেখা হয়েছে, ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। মামলাটা হচ্ছে প্রতুল কুমার সিনহা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। কেস রেফারেন্স হচ্ছে অল ইন্ডিয়া রিপোর্ট 1969, সুপ্রিম কোর্ট 1273। এই মামলায় জাজমেন্টে বলা হয়েছে যে রুল অফ ল এর ল হবে জাস্ট, ফেয়ার অ্যান্ড রিজনেবল, উইচ ইজ নট আরবিটারি অ্যান্ড ফ্যান্সিফুল। তার মানে রুল অফ ল এর ল বলতে কি বোঝায়, এই কোশ্চেন যদি তোমাকে করা হয়, তুমি দুই ধরনের মতই তোমাকে পরীক্ষায় লিখতে হবে উইথ লিডিং কেস রেফারেন্সেস। তাহলে তোমার আর্গুমেন্টটা বা তোমার যে সাবমিশনটা অনেক লজিক্যাল হবে অন্যদের তুলনায়। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? তোমরা একটু বলো তো কাইন্ডলি। ভাই বুঝতে পারছি। ওকে ফাইন। আচ্ছা এখন ওকে ওকে এখন আমরা যেটা বললাম যে এই যে প্রতুল কুমার সিনহা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই মামলায় অল ইন্ডিয়া রিপোর্ট 1969, সুপ্রিম কোর্ট 1273 যে এটা রিপোর্টিং হলো, এই যে মামলাগুলো আমরা আমাদের সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলায় জুডিশিয়াল প্রেসিডেন্ট হিসাবে দেখাইতে পারবো কিনা, বা এটা দেখাইলে সেটা অ্যাকসেপ্টেবল হবে কিনা। বা আমাদের পিএলডি নামে একটা জিনিস তোমরা নাম শুনছো না, পাকিস্তান লিগাল ডিসিশনস। বাংলাদেশে একটা আছে বাংলাদেশ লিগাল ডিসিশনস। এই যে এই সমস্ত এই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের যে সমস্ত মামলা, এই মামলাগুলো আমরা আমাদের সুপ্রিম কোর্টের বিভিন্ন মামলায় বা আমাদের দেশের বিভিন্ন মামলায় সুপ্রিম কোর্টের নজির হিসেবে সাবমিশন দিতে পারবো কিনা, আর দিলে সেটা অ্যাকসেপ্টেবল হবে কিনা, তোমরা কি বলতে পারবা? তবে সময় কম, ঠিক আছে, তো আমরা আর সময় ক্ষেপণ না করি। স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া? ওকে, আমরা আমরা কোথায় ছিলাম? ভাই আমরা লেক্স এবং জাজ এর মাধ্যমে আমরা লটাকে বুঝতেছিলাম। আচ্ছা রুল ওকে, অফ ল, লেক্স আমরা নাকি আমরা জাজ। আমরা লাস্টে শেষ করছি এখানে যে যে আমরা এই যে আমরা আমাদের বাংলাদেশে স্বাধীন হওয়ার আগে যে সমস্ত বিচারিক নজির আছে এই এই অঞ্চলে, ওইগুলো আমরা আমাদের সুপ্রিম কোর্টে রায় হিসাবে আমরা বিভিন্ন মামলায় সাবমিশন দিতে পারবো কিনা। যেমন পাকিস্তানের একটা মামলা পিএলডিতে যেটা রেকর্ডেড হয়েছে সেটা আমরা দিতে পারবো কিনা, তাই না? তারপরে হচ্ছে যে আমরা এই যে অল ইন্ডিয়া রিপোর্টের যে মামলা পুতুল কুমার সিনহা যেটা আমরা বললাম, এটা দিতে পারবো কিনা। তো তোমরা কি কেউ বলতে পারবা এটা আমরা আসলে পারবো কিনা, বা পারবা কিনা বলো? জি ভাই, আমরা এটা পারবো। আমাদের এই যে বর্তমানে যে এটিএম আজহারের যে কেসটা হয়েছে, রায় হয়েছে, সেখানেও আমরা ইন্ডিয়ান মামলা এবং কানাডিয়ান অনেকগুলো মামলাকে রেফারেন্স এনে জাজমেন্ট দেওয়া হয়েছে। সেখান থেকে আমরা বুঝতে পারি যে এগুলো দেওয়া যায় এবং এটা অ্যাপ্লিকেবল। আচ্ছা, তা ওইটা তুমি সৌদি আরবে চাঁদ উঠছে আজকে, তাই তুমি আজকে রোজা রাখবা? হ্যাঁ,
না ভাই, মানে শিশির মনির এর যেগুলো রায় যেগুলো হয়েছে প্রত্যেকটাতেই দেখছি ভাই প্রিভিয়াস, মানে প্রত্যেকটা রায়তেই কোনো না কোনো ভাবে বিদেশি কোনো কেসের রেফারেন্স আছে। তার মানে শিশির মনির স্যার যেটা করবে ওইটাই আইন, তাই তো? না ভাই, মানে ওখান থেকে আমি জুরিসডিক্ট করে বললাম আর কি যে হয়তো আচ্ছা দেখো, কিছু। এটা এটা তুমি অ্যাজ এ ল স্টুডেন্ট কোনো হাইপোথেটিক্যাল কথাবার্তা বললে হবে না, ঠিক আছে? তোমার অ্যাজ এ ল স্টুডেন্ট তোমাকে খুবই স্পেসিফিক হতে হবে, এবং তোমার প্রত্যেক কথাই লিগ্যাল রেফারেন্স বা যুক্তি থাকার চেষ্টা করতে হবে। তোমার যুক্তি আছে কিন্তু লিগ্যাল রেফারেন্স দিতে হবে, ঠিক আছে? ওকে ফাইন। ভাই দেখো, এটা ওডিটার দিকটার মাধ্যমে করা হয় সম্ভবত। কারো কি দুইটা ডিভাইস এক জায়গায় হয়ে গেছে? দেখো তো। আচ্ছা, অবিটার ডিকটাম কে বললা? আরিফিন, অবিটার ডিকটামের মাধ্যমে করা হয়, তাই তো? জি ভাই। হ্যাঁ, জি ভাই। অবিটার ডিকটামের মাধ্যমে তো তোমার এই যে প্রেজেন্ট সুপ্রিম কোর্টেরটা করা যাবে। তোমার তো ওই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের মামলাগুলোর রায় তুমি তো দিতে পারবে না, তাই না? ভাই সেগুলো কিভাবে পারবে তুমি? আচ্ছা, কেউ পারলে বলো, নাইলে বলো পারবো না ভাই, তাইলে আমি প্রসিড করব, ঠিক আছে? জি ভাই, প্রসিড করেন ভাই। ওকে, ঠিক আছে। তো এই বিষয়টা হচ্ছে যে আমরা এই যে আমাদের সংবিধান এই বিষয়ে একটু কথাবার্তা বলছে, এবং আমরা সবাই জানি রেট্রোস্পেক্টিভ ইফেক্ট এর জিনিসটা, ঠিক আছে? আশা করি যারা জানে তারা তো জানে, আর যারা জানে না অন্য একদিন আলোচনা করা যেতে পারে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট কি। তো আমি একটু বোঝানোর চেষ্টা করি যে এই যে আমাদের আর্টিকেল 95, আমাদের সংবিধানের আর্টিকেল 95, এইখানে এই বিষয়ে কথা বলা হয়েছে। আর্টিকেল 95 এর ক্লজ 3 বা সাব আর্টিকেল 3 এখানে বলছে, ইন দিস আর্টিকেল দ্য সুপ্রিম কোর্ট বলতে বোঝাচ্ছে কি? বোঝাচ্ছে ইনক্লুডস এ কোর্ট, একটা কোর্টকে বোঝাচ্ছে উইচ অ্যাট এনি টাইম বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দিস কনস্টিটিউশন, অর্থাৎ আমাদের যে 72 সালের সংবিধান এটা শুরু হওয়ার আগে, এক্সারসাইজ দেয়ার জুরিসডিকশন অ্যাজ হাই কোর্ট ইন দ্য টেরিটরি অফ বাংলাদেশ। অর্থাৎ আমাদের সংবিধানের কমেন্সমেন্টের আগে আমাদের এই ভূখণ্ডে যে হাইকোর্টটা ছিল, সে যে যে জুরিসডিকশন এক্সারসাইজ করছে সেগুলোর কিন্তু যে রায়, যে সুপ্রিম কোর্টের বিচার মানে বিচারিক নজির হিসাবে আমরা বিভিন্ন মামলা এটা সাবমিশন দিতে পারবো। কারণ আমাদের সংবিধানে এটা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে আগের মামলার আগের যত রায় ছিল সবগুলোর কি দেওয়া হয়েছে, ভ্যালিডিটি দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে? সুতরাং আমরা এখন কি করতে পারবো? আমরা চাইলে এখন আমাদের এই যে পিএলডি যে সমস্ত মামলা যেগুলো রেকর্ড হয়েছে পিএলডিতে, অল ইন্ডিয়া রিপোর্টে যেগুলো রেকর্ড হয়েছে, এই সবগুলো আমরা এখন বিচারিক নজির হিসাবে কি করতে পারবো? আমাদের সুপ্রিম কোর্টে এগুলো উপস্থাপন করতে পারবো, সাবমিট করতে পারবো, ঠিক আছে? সুতরাং আমরা এখন এর যে লিগ্যাল ফাউন্ডেশনটা বুঝলাম যে আসলে কিভাবে পারি এই জিনিসটা, ঠিক আছে? তোমরা কি বুঝতে পারছো এটা? জি ভাই। ওকে ফাইন। তাহলে আমরা আজকের আলোচনা এবার শুরু করি, ঠিক আছে? কোর্ট স্ট্রাকচার আমরা শুরু করি, আমরা অন্য একটা জায়গা থেকে একটু দেখাই, ঠিক আছে? ওকে ফাইন। আমরা নর্মালি কোর্ট স্ট্রাকচার বলতে এই চারটাই বুঝি, তাই না? সবাই কি এই চারটাই বোঝো কোর্ট স্ট্রাকচার বলতে? ভাই প্রাথমিকভাবে তো এটাই আর কি জানতাম। হ্যাঁ এটাই, কিন্তু এই চারটা আসলে শুধু যে কোন কোর্টের উপরে কোন কোর্ট কিভাবে কি করে, মেট্রোপলিটন এরিয়ায়, এইগুলো মুখস্থ করলে হবে না। এগুলো অ্যাকচুয়ালি বোঝো কিনা সেটা হচ্ছে ম্যাটার করে। আমাদের আন্ডারস্ট্যান্ডিং বা আমাদের ডিসকাশনের মূল ফোকাসটাই হচ্ছে অ্যাকচুয়ালি বোঝানো। তো কিভাবে সেটা আমরা একটু শুরু করি। প্রথম কথা হচ্ছে আমরা একটা জিনিস বুঝাইতে চাচ্ছি যে আমরা যেহেতু কোর্ট স্ট্রাকচার আলোচনা করছি, প্রথম যে জিনিসটা আমাদের সামনে আসবে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। তোমরা কি বলতে পারবো যে বাংলাদেশে সুপ্রিম কোর্ট কয়টা এবং এটা কিভাবে হয়েছে? তোমরা কি বলতে পারবা কেউ? হ্যালো, ভাই বাংলাদেশের সুপ্রিম কোর্ট একটাই, আর সুপ্রিম কোর্টের দুইটা ডিভিশন আছে, একটা হলো অ্যাপিলেট ডিভিশন আর একটা হলো হাইকোর্ট ডিভিশন।
আচ্ছা, এটা এটা তুমি কোথা দিয়ে বলছো? এটা তোমার কাছে কেন একটা মনে হয়েছে বা কোথায় পাইছো তুমি এটা? ভাই কনস্টিটিউশনে তো বলা আছে যে দেয়ার শ্যাল বি এ, কনস্টিটিউশন কোথায় বলা আছে বলো তো? ভাই আর্টিকেলটা তো এক্সাক্ট। ওকে ফাইন, আমি একটু হেল্প করি। 95 এ বলা আছে। আচ্ছা 95 না, এটা কাছাকাছি গেছে। আমরা একটু দেখি 94 সুপ্রিম কোর্ট কি আসলে, আমরা একটু দেখি। আমাদের সংবিধানের পার্ট 6 এই অংশের নাম দেওয়া হচ্ছে দ্য জুডিশিয়ারি। এখানে 94 থেকে 117 পর্যন্ত আর্টিকেল আছে, 3টা চ্যাপ্টারে ভাগ করা। প্রথম চ্যাপ্টার হচ্ছে দ্য সুপ্রিম কোর্ট। এখানে আর্টিকেল 94-এ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা বলা আছে। এখানে কি বলছে? এখানে এই যে হলুদ কালার দিয়ে যে মার্ক করা, দেয়ার শ্যাল বি এ সুপ্রিম কোর্ট ফর বাংলাদেশ। বাংলাদেশে একটা সুপ্রিম কোর্ট থাকবে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম বাংলাদেশের সুপ্রিম কোর্ট একটা। তার নাম কি হবে? আমরা ওই সুপ্রিম কোর্টের নাম কি দেব, তাই তো? ওই সুপ্রিম কোর্টের নাম হবে, এখানে বলা হচ্ছে টু বি নোন অ্যাজ দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলে আমরা তারে জানবো, অর্থাৎ দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ তার নাম। কিভাবে গঠিত হবে? গঠিত হবে দুইটা জিনিস নিয়ে। একটা হচ্ছে কম্প্রাইজিং, গঠিত হচ্ছে কিভাবে? দ্য অ্যাপিলেট ডিভিশন অ্যান্ড দ্য হাইকোর্ট ডিভিশন। এই দুইটা ডিভিশন নিয়ে আমাদের সুপ্রিম কোর্ট গঠিত হবে। তার মানে আমরা দেখলাম যে আমাদের সুপ্রিম কোর্ট হবে একটা, যার নাম হবে দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, যা অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন, দুইটা ডিভিশন নিয়ে সেটা গঠিত হবে। এখন তোমরা কি কেউ বলতে পারবা যে আমাদের সুপ্রিম কোর্ট কেন একটা? আমাদের কেন একাধিক সুপ্রিম কোর্ট নাই? বা করলে কি হইতো? ভাই যেহেতু ভাই বাংলাদেশে এখানে একটা বলেন ভাই, আরিফিন ভাই বলেন। ভাই বাংলাদেশ যেহেতু ইউনিটারি স্টেট ভাই, এই ক্ষেত্রে বাংলাদেশে একটা সুপ্রিম কোর্ট থাকে, আর ভাই ফেডারেল স্টেট গুলাই ভাই একাধিক সুপ্রিম কোর্ট থাকে ভাই। ওকে, তাকিদ আহমেদ। জি ভাই, এইটাই বলার ছিল যে এখানে যদি দুইটা এরকম পাশাপাশি থাকতো সুপ্রিম কোর্ট, তাহলে দুইজনের জাজমেন্ট নিয়ে একটা কোরেল তৈরি হইতো, যেভাবে এক সৃষ্টি করতে আমরা বিশ্বাসী, এরকম একটা ব্যাপার। ওকে ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে বাংলাদেশ একটা ইউনিটারি স্টেট, তাই তো? তো এটা কি আসলে? এটা একটা বেসিক স্ট্রাকচার। তার মানে এই যে ওয়াননেস যে জিনিসটা, তুমি যখন ইউনিটারি স্টেট হবা, তখন তোমার এই ওয়াননেসের বা ইউনিটারি যে জিনিসটা, এটা রিফ্লেক্ট তোমার সব অর্গানেই কিন্তু থাকা লাগবে। যেমন আমাদের বাংলাদেশে পার্লামেন্ট একটা, আমাদের সুপ্রিম কোর্ট একটা, তাই না? সব অর্গানেই কিন্তু এর রিফ্লেকশনটা থাকা চাই। যদি না থাকে তাইলে কি হবে? তাইলে আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ, 8 অ্যামেন্ডমেন্ট কেসের ওই সিনারিও মাথার মধ্যে ভাষায় তুলতে হবে। ওই মামলায় বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের যে স্থায়ী বেঞ্চ যদি বিভাগীয় শহরে করা হয়, তাহলে সেটা কি করে? আমাদের এই যে ওয়াননেস বা ইউনিটারি যে ক্যারেক্টার, সেটাকে লঙ্ঘন করে। তার মানে ইউনিটারি ক্যারেক্টার আমাদের একটা বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। তার মানে এটা আলটিমেটলি আমাদের বেসিক স্ট্রাকচারকে ক্ষুণ্ণ করে। আর বেসিক স্ট্রাকচার যদি না থাকে, তাহলে তোমার কি থাকবে না? আলটিমেটলি তো তোমার সংবিধানই থাকে না। সুতরাং এই ওয়াননেস ক্যারেক্টারটা মেনটেন করা জরুরি। তবে এটা একটা পলিসি মেকাররা চাইলে কি করতে পারে, আমাদের এখানে কিন্তু এই যে বর্তমানে যে রিফরমেশন হচ্ছে, তারা যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এইগুলো চেঞ্জ করতে হবে, নাইলে কিন্তু সম্ভব না আইনগতভাবে। ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা দেখার চেষ্টা করলাম যে আমাদের সুপ্রিম কোর্ট বলতে আমরা কি বুঝি। এখন আমরা একটু আগে হাইকোর্ট বলতে কি বুঝি কোর্ট শেখার সময় শিখে এসেছি। এখন অ্যাপিলেট ডিভিশন বলতে কি বোঝায়, এটা একটু বোঝার দরকার আছে না নাই? বলো তো অ্যাপিলেট ডিভিশন কি? কে বলতে পারবা অ্যাপিলেট ডিভিশন কি? ভাই যে হাই সুপ্রিম কোর্টের নিচে অধস্তন যত আদালত আছে, বিশেষ করে জেলা আদালত, সে সুপ্রিম সকল কোর্ট বা বিশেষ আদালত, ওটা এগুলোতে যে সকল রায় বা ভার্ডিক্ট দেওয়া হয়, এটার বিরুদ্ধে যদি কেউ সংক্ষুব্ধ হয়, তাহলে
হাইকোর্ট ডিভিশনে আসে। সেখানে যদি কেউ সংক্ষুব্ধ হয় সেটা অ্যাপিলেট ডিভিশনে মানে আপিল করে। তার মানে আপিলেট ডিভিশন কাকে বলে সেটা তো বললা না। আপিল বিভাগ কি সেটা সেটা জানতে চাইছি। ওর ডেফিনেশনটা কি হবে বা ওটা ভাই কি আপিল আমার বিভাগ হলো ভাই, আমি বলবো হ্যাঁ বলো বলো। ভাই, আপিল বিভাগ হলো বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে দুইটা বিভাগ তাদের মধ্যে একটা। আর এইখানে ভাই হাইকোর্ট বিভাগ থেকে আসা যে রায়গুলোর বিরুদ্ধে যে আপিল হয়, সেই আপিল গুলো এখানে শোনা হয় ভাই। আচ্ছা এর বাইরে কি কেউ কিছু জানো? বলো, জানলে সেটা বলো। এর বাইরে কিছু জানলে সেটা বলো। জানো এর বাইরে কিছু? পারফস নট। আচ্ছা আমি বুঝাই, হ্যাঁ। অ্যাপিলেট ভাই ডিভিশন আরো বলতে কি বোঝায়? হ্যাঁ বলো আর বলো। একটু অ্যাড করতে হবে হ্যাঁ ভাই, যেমন আপিলেট ডিভিশনের ভাই মানে ওই ফ্রেশ স্যুট নেওয়ার এখতিয়ার নাই ভাই, মানে সে ফ্রেশ স্যুটই করতে পারে না, হিয়ারিং করতে পারে না। স্যার আদি এখতিয়ার নাই। আচ্ছা মানে অরিজিনাল জুরিসডিকশন নাই। আচ্ছা আমরা আমরা একটু বোঝার চেষ্টা করি। এগুলো আসলে কি হয় না, এটা তার জুরিসডিকশনের আলাপ, ঠিক আছে। আমরা চাচ্ছি অ্যাপিলেট ডিভিশনের ডেফিনেশনটা কি। আচ্ছা ডেফিনেশন কোথায় দেওয়া আছে? জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897, ঠিক আছে। সেখানে 3 ধারায় সংজ্ঞা দেওয়া আছে। আর সেকশন 3 সাবসেকশন 3 এতে অ্যাপিলেট ডিভিশনের সংজ্ঞা দেওয়া আছে, ঠিক আছে। তো অ্যাপিলেট ডিভিশন কি বোঝায় মন গড়া কথা বললে হবে না। You have to be very specific with legal reference in your argument, ঠিক আছে। তো এখানে বলছে যে অ্যাপিলেট ডিভিশন কি। এখানে বলছে অ্যাপিলেট ডিভিশন মিন্স, আমরা যদি কোশ্চেন করি, আমরা আইনরে কোশ্চেন করলাম যে আমরা তো জানি না অ্যাপিলেট ডিভিশন কি। তো জেনারেল ক্লজেস অ্যাক্টরে আমরা কোশ্চেন করলাম, ভাই জেনারেল ক্লজেস অ্যাক্ট তুমি বলো তো অ্যাপিলেট ডিভিশন কি। তো জেনারেল ক্লজেস অ্যাক্ট তোমাকে রিপ্লাই করছে যে অ্যাপিলেট ডিভিশন মিন্স কি, as respect the period before the 16th day of December 1972, the appellate division of the High Court of Bangladesh. এখানে বলছে as respects the period before the 16th day of December 1972, অর্থাৎ আমাদের সংবিধান বলবৎ মানে কার্যকর হয়েছে 1972 সালে 16 ডিসেম্বর। এই সময়ের আগে, এই সময়ের আগে তো কি ছিল? এই সময়ের আগে তো আমরা তো আমাদের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হচ্ছে যে আমরা আর্টিকেল 94 অনুযায়ী দেখলাম যে তার দুইটা ডিভিশন আছে, অ্যাপিলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন। বাট আমরা তো কথা বলছি তারও আগের, সংবিধান বলবৎ হওয়ার আগের। তাহলে সেখানে সিনারিওটা কি দাঁড়াবে? সেখানে জেনারেল ক্লজেস একটার সমাধান দিচ্ছে যে 1972 সালের 16 ডিসেম্বরের আগে দ্য অ্যাপিলেট ডিভিশন অফ দ্য হাইকোর্ট ডিভিশন অফ বাংলাদেশ, বাংলাদেশের যে হাইকোর্ট ডিভিশন ছিল, বাংলাদেশের যে হাইকোর্ট ছিল, তখন তো হাইকোর্ট ডিভিশন ছিল না, তখন ছিল হাইকোর্ট, বাংলাদেশের হাইকোর্ট, তাই তো। তো বাংলাদেশের হাইকোর্টের বাংলাদেশের হাইকোর্টের বাংলাদেশের হাইকোর্টের যে অ্যাপিলেট ডিভিশনটা ছিল সেটা। আর বি নম্বরে যে বলছে as respect any period thereafter the appellate division the Supreme Court of Bangladesh constituted under the Constitution, এবং তারপরে মানে ওই সময়ের পরে সংবিধানে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন বলতে যা বুঝিয়েছে অ্যাপিলেট ডিভিশন তাই। সুতরাং কেউ যদি আমাদের বলে যে অ্যাপিলেট ডিভিশনের সংজ্ঞা কি, তোমাকে এই সংজ্ঞাটা অবশ্যই অবশ্যই কি করতে হবে, উল্লেখ করতে হবে, কারণ এটা আইনের সংজ্ঞা। তারপরে তুমি সব কথা লিখতে পারবা, কিন্তু তোমার লিগ্যাল রেফারেন্স এটা উল্লেখ করতেই হবে। ক্লিয়ার? আমি আমি কি বুঝাইতে পারছি তোমাদের? জি ভাই বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা বোঝার চেষ্টা করছিলাম যে অ্যাপিলেট ডিভিশন কি, হাইকোর্ট ডিভিশন কি, তাই তো? ভাই 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 হ্যাঁ। আমরা যেটা বুঝতে পারছি সেটা একটু একবার বলতে চাই। আচ্ছা এটা একটু পরে আমরা আমরা একটু আগাই, ঠিক আছে। আমরা একটু আগাই, আমাদের বহুত মানে বহুত আন্ডারস্ট্যান্ডিং এর আছে, ঠিক আছে। আমরা কিন্তু একটু ডিপে ঢুকতে চাই, ঠিক আছে।
আমি শিওর যে সবাই ফার্স্ট সেমিস্টারে এই চার্টটা বুঝে এসেছো, তাই না? কেউ কি এই চার্ট বোঝো না এমন কেউ আছো এর মধ্যে? এই চার্ট বোঝো না কেউ আছো এর মধ্যে? হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, জি ভাই জি জি ভাই বোঝা যাচ্ছে। ওকে, আমি একটু সামারি করে বলি সবার সুবিধার্থে, যাতে আলোচনার সুবিধার্থে আমি একটু বলি, ঠিক আছে? তো সিভিল কোড, আমরা যদি প্রথমে সিভিল সাইডটা বলি, তো আমাদের বাংলাদেশে মূলত যে সিভিল কোডস অ্যাক্ট নামে একটা আইন আছে, 1887 সালের আইন। এই আইনের 3 ধারায় সিভিল কোডের ক্লাসিফিকেশন দেওয়া আছে, অর্থাৎ সিভিল কোডের এস্টাবলিশমেন্ট সম্পর্কে বলা আছে, ঠিক আছে? এখানে বলছে দেয়ার শ্যাল বি ফলোয়িং ক্লাসেস অফ সিভিল কোডস। কি কি থাকবে? কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজ, কোর্ট অফ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, কোর্ট অফ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, আচ্ছা, কোর্ট অফ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ অ্যান্ড কোর্ট অফ অ্যাসিস্ট্যান্ট জাজ। এই 5 ধরনের কোর্টের কথা এখানে বলা আছে। এই জন্য আমাদের এই স্ট্রাকচারের মধ্যে এই 5 ধরনের সিভিল কোর্ট আমরা দেখতে পাই। এখানে আমাদের সবগুলো কোর্টই কিন্তু আছে। এই যে কোর্ট অফ অ্যাসিস্ট্যান্ট জাজ, কোর্ট অফ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, কোর্ট অফ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, কোর্ট অফ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজ, সবাই কিন্তু আছে, ঠিক আছে? ওকে, ফাইন, তাহলে আমরা এটা বুঝলাম। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমাদের ক্রিমিনাল কোডটা কি অবস্থায় আছে, আমরা একটু বোঝার চেষ্টা করি। এই প্রশ্নের উত্তর আমাদের দেবে আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, অর্থাৎ সিআরপিসি। এই সিআরপিসি সেকশন 6 এ ক্লাসেস অফ ক্রিমিনাল কোডসের কথা বলা আছে। এইখানে বলা হয়েছে যে বিসাইডস দ্য সুপ্রিম কোর্ট, আমরা একটু আগেই কিন্তু দেখে এসেছি যে সুপ্রিম কোর্ট আর্টিকেল 94 অফ দ্য কনস্টিটিউশনে বলে প্রতিষ্ঠিত, কনস্টিটিউটেড। এজন্য এখানে বলছে বিসাইডস দ্য সুপ্রিম কোর্ট, এবং আরও কিছু কথা বলেছে। সেটা কি? সেটা হচ্ছে অ্যান্ড দ্য কোর্টস কনস্টিটিউটেড আন্ডার এনি ল ফর টাইম বিং এনফোর্স আদার দ্যান দিস কোড। এই কোড মানে কি? এই কোড মানে হচ্ছে এখানে সিআরপিসি। এখন এই যে সুপ্রিম কোর্ট সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত হলো এবং অন্য কোনো বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে প্রতিষ্ঠিত কোনো কোর্ট ব্যতীত, তো অন্য আইনে প্রতিষ্ঠিত আর কি কোর্ট আছে? একটু আগে আমরা দেখলাম এই যে সিভিল কোর্টস অ্যাক্ট, এখানে এটা একটা অন্য আইন, সিআরপিসি ব্যতীত অন্য আইন। এখানেও 5 ধরনের কোর্টের কথা বলা আছে। আবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আছে, সেটাও কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 বলে প্রতিষ্ঠিত। সুতরাং এই কথার মিনিং কিন্তু এটা। ওকে, ফাইন, এটাও বুঝলাম। তারপরে বলছে যে দেয়ার শ্যাল বি 2 ক্লাসেস অফ ক্রিমিনাল কোর্টস, দেয়ার শ্যাল বি 2 ক্লাসেস অফ ক্রিমিনাল কোর্টস ইন বাংলাদেশ। কি নাম থাকবে? প্রথমটার নাম থাকবে কোর্ট অফ সেশনস, আর দ্বিতীয়টার নাম থাকবে কোর্ট অফ ম্যাজিস্ট্রেটস। তার মানে বাংলাদেশে 2 ধরনের ফৌজদারি আদালত বা ক্রিমিনাল কোর্টস রয়েছে। একটা হচ্ছে দায়রা আদালত, আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। এই যে এখানে অ্যাজ এ ল স্টুডেন্ট তোমাকে অবশ্য আইনের ভাষা ইউজ করতে হবে। অনেকে বলে সেশন কোর্ট বলে না, অনেকে ম্যাজিস্ট্রেট কোর্ট বলে না, বলে কি না? জি ভাই। কিন্তু এটা কিন্তু প্রপার শব্দ না। প্রপার শব্দ কি? কোর্ট অফ ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ সেশনস, এটাই হচ্ছে প্রপার শব্দ। সুতরাং তোমাকে যখন কথা বলতে হবে প্রপার শব্দ ইউজ করতে হবে, তাহলে তোমার স্মার্টনেসটা বাড়বে, মানুষ বুঝবে যে তুমি আসলে ভালো জিনিসটা ভালো মতো বুঝো। সুতরাং এটা একটা বিষয়। তার মানে আমরা দেখলাম যে বাংলাদেশে 2 ধরনের ফৌজদারি আদালত রয়েছে। এখন এই সেকশন 6 এর সাবসেকশন 2 এ আরো কিছু কথাবার্তা বলা আছে। এখানে বলছে দেয়ার শ্যাল বি 2 ক্লাসেস অফ ম্যাজিস্ট্রেট, 2 ধরনের ম্যাজিস্ট্রেট থাকবে বাংলাদেশে। তার মধ্যে একটার নাম হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,
আর আরেকটার নাম হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তার মানে বাংলাদেশে দুই ধরনের ম্যাজিস্ট্রেট থাকবে। প্রথমটার নাম হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর আরেকটা ম্যাজিস্ট্রেট থাকবে তার নাম হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তোমরা কি এই পর্যন্ত ক্লিয়ার? জি জি ভাই। ভাই। ওকে ফাইন। তাহলে আমরা দেখলাম যে বাংলাদেশে দুই ধরনের ফৌজদারি আদালত থাকবে, একটা হচ্ছে কোর্ট অফ সেশনস আর একটা হচ্ছে কোর্ট অফ ম্যাজিস্ট্রেটস। ম্যাজিস্ট্রেটের মধ্যে আবার দুই ধরনের ম্যাজিস্ট্রেট থাকবে, একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ওকে ফাইন। এখন ম্যাজিস্ট্রেট বলতে কি বোঝায় এটা আমাদের বোঝার দরকার আছে না নাই? তোমরা কি জানো ম্যাজিস্ট্রেট বলতে কি বোঝায়? জানো জানো কেউ বলতে পারবা? কেউ বলতে পারবা? হ্যালো, কেউ তোমরা কি শুনতে পাও না? জি ভাই, শুনতে পাই, কিন্তু ভাই স্পেসিফিক ল জানি না, এই কারণে বলছি না। ওকে ফাইন। আচ্ছা, তাহলে এখানে আমাদের এই কোশ্চেনের উত্তর দিবে হচ্ছে সিআরপিসি সেকশন 4A 4ক। এখানে এই ধারার শিরোনাম দেওয়া হচ্ছে কনস্ট্রাকশন অফ রেফারেন্সেস। ঠিক আছে, তো এখানে কি বলছে? এখানে সেকশন 4A সাবসেকশন এ এর ক্লজ এতে বলছে উইথাউট এনি কোয়ালিফাইং ওয়ার্ড, যদি কোনো কোয়ালিফাইং ওয়ার্ড না থাকে। কোয়ালিফাইং ওয়ার্ড কি? যেমন বিচারিক ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্বাহী শব্দটা কি? কোয়ালিফাইং ওয়ার্ড, কোয়ালিফাই করছে যে আসলে কোন ধরনের ম্যাজিস্ট্রেট। তাহলে কি হবে? উইথাউট এনি কোয়ালিফাইং ওয়ার্ড টু এ ম্যাজিস্ট্রেট, একজন বিচারক কি হবে? শল বি, অবশ্যই কি হবে? কনস্টিটিউট, বিবেচিত হবে। কি হিসাবে বিবেচিত হবে? অ্যাজ রেফারেন্স টু এ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তার মানে আমরা যখন ম্যাজিস্ট্রেট শব্দটা বলবো অ্যাকর্ডিং টু সিআরপিসি এর মিনিং দাঁড়াবে এই ম্যাজিস্ট্রেট মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তার মানে যারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাদেরকে অবশ্যই কি বলতে হবে? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলতে হবে। তারা কখনোই নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিতে পারবে না। তারা কি কারণ ম্যাজিস্ট্রেট শব্দ দ্বারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বোঝায়। উইথাউট এনি কোয়ালিফাইং ওয়ার্ড টু এ ম্যাজিস্ট্রেট শ্যাল বি কনস্টিটিউট অ্যাজ রেফারেন্স টু এ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সুতরাং তুমি যদি কোনো জায়গায় দেখো ম্যাজিস্ট্রেট লেখা তাহলে বুঝতে হবে সেটা একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কারণ নির্বাহী ম্যাজিস্ট্রেট হইলে অবশ্যই অবশ্যই সেখানে নির্বাহী শব্দ লেখা থাকবেই। এজন্য যারা এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতেও কিন্তু স্পষ্ট লেখা থাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, যদিও তারা নিজের ম্যাজিস্ট্রেট বলে দাবি করে, দ্যাট ইজ ভিন্ন আলাপ। কিন্তু আইনগতভাবে কিন্তু তারা ম্যাজিস্ট্রেট না। কারণ উইথাউট এনি কোয়ালিফাইং ওয়ার্ড ম্যাজিস্ট্রেট বলতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেই বোঝাবে। তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো আর এখন বিসিএস এর মাধ্যমে হয় না, তাই না? তোমরা কি এটুকু বুঝতে পারছো? জি ভাই। ওকে ফাইন। তাহলে আমরা সব ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না? না না, সরি আমি বুঝতে পারি নাই। সব ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিনা, তাই তো? হ্যাঁ। সব ম্যাজিস্ট্রেটই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট কেউ যদি বলে আমি ম্যাজিস্ট্রেট, তার মানে বুঝতে হবে সে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কারণ উইথাউট এনি কোয়ালিফাইং ওয়ার্ড একজন ম্যাজিস্ট্রেট বলতে আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেই বুঝবো। কিন্তু একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি শুধু নিজেকে ম্যাজিস্ট্রেট বলে তাহলে এটা ভয়ঙ্কর একটা বিষয়। কারণ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবশ্যই নির্বাহী শব্দ উল্লেখ করতে হবে, ঠিক আছে? নাইলে তো হবে না। কেন হবে না আমি একটু পরেই তোমাদেরকে বোঝাচ্ছি কেন হবে না। ওকে ফাইন, আমরা একটু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুঝে আসি। বাংলাদেশে 4 ধরনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে, এটা সিআরপিসি সেকশন 4 এ স্পষ্ট বলা আছে। সরি, সেকশন 6 এ। সেকশন 6 এ সিআরপিসি সেকশন 6 এর সাবসেকশন 3 তে স্পষ্ট বলা আছে দেয়ার শ্যাল বি 4 ক্লাসেস অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। 4 ধরনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে। কি কি নাম কি? প্রথমটার নাম হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইন মেট্রোপলিটন এরিয়া। ওকে ফাইন।
এবং এর সমসাময়িক বা এর আদার দ্যান মেট্রো এরিয়া এক ধরনের ম্যাজিস্ট্রেট আছে, সেটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টু আদার এরিয়াস, মানে আদার দ্যান মেট্রোপলিটন এরিয়া। এটা হচ্ছে এক ক্লাসের ম্যাজিস্ট্রেট। আর এক ক্লাসের ম্যাজিস্ট্রেট হচ্ছে ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাস। আর এক ক্লাসের ম্যাজিস্ট্রেট হচ্ছে ম্যাজিস্ট্রেট অফ দ্য সেকেন্ড ক্লাস। আর এক ক্লাসের ম্যাজিস্ট্রেট হচ্ছে ম্যাজিস্ট্রেট অফ দ্য থার্ড ক্লাস। তার মানে বাংলাদেশে কয় ধরনের ম্যাজিস্ট্রেট থাকবে তোমরা বলতে পারবা? কেউ কি বলতে পারবা বাংলাদেশে কয় ধরনের ম্যাজিস্ট্রেট? 4 ধরনের ম্যাজিস্ট্রেট থাকবে ভাই। হ্যাঁ, 4 ধরনের ম্যাজিস্ট্রেট থাকবে ভাই। না, এই তো ভুল করছো। বাংলাদেশে ম্যাজিস্ট্রেট থাকবে 2 ধরনের, ঠিক আছে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, এটা 4 আরিফিন, শ্রেণীর। হ্যাঁ আরিফিন ভুল করছে এই জন্য যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলতে যখন আমরা কি বুঝবো, যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুঝবো, তাই তো? তো সেই ক্ষেত্রে 4 ধরনের হবে, তাই না? কিন্তু সিআরপিসি কিন্তু একটা, এই যে সেকশন 6 এর এই যে তোমার সাবসেকশন 2 তে কিন্তু একটু এক্সেপশনাল কথাবার্তা বলছে। এখানে বলছে দেয়ার শ্যাল বি 2 ক্লাসেস অফ ম্যাজিস্ট্রেট। এখানে কিন্তু ম্যাজিস্ট্রেটের কথা বলছে যে বাংলাদেশে 2 ধরনের ম্যাজিস্ট্রেট থাকবে। একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, একটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এই জিনিসটা কিন্তু স্মরণে রাখতে হবে, গুলাই ফেললে কিন্তু চলবে না, ঠিক আছে? ওকে ফাইন। এখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেটা আবার কয় ধরনের থাকবে সেটা আমরা এখন জানলাম। বলো তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কয় ধরনের থাকবে বাংলাদেশে? ভাই 4 ধরনের থাকবে। 4 ধরনের থাকবে। এটা তো 4 ধরনের ইয়ে। আচ্ছা, কারা কারা থাকবে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইন মেট্রোপলিটন এরিয়া, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইন আদার দ্যান মেট্রোপলিটন এরিয়া। এবং খুব ইন্টারেস্টিংলি এই যে এক্সপ্লেনেশনে বলা আছে যে ফর দ্য পারপোজ অফ দিস সাবসেকশন দ্য ওয়ার্ড চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অ্যান্ড চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট shall include additional chief metropolitan magistrate and additional chief judicial magistrate। তার মানে কিন্তু এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলতে আমাদের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকেও বোঝাবে, আবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলতে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও বোঝাবে। তার মানে এই 4 ধরনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাদের বাংলাদেশে থাকবে। কিন্তু মোস্ট ইন্টারেস্টিং বিষয় হলো যেটা, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এরা কিন্তু নিজেরাও কি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, কিন্তু এদের আবার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে আলাদা রাখা হয়েছে, এদের আবার আলাদা রাখা হয়েছে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। একজন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর আদি এখতিয়ার কিন্তু চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আদি যে পদমর্যাদা বা র্যাঙ্ক, এটা কিন্তু চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট না। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদি যে পদমর্যাদা সে কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না। অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রেও তা, অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রেও তা। কিভাবে হয় আমরা একটু পরেই সেটা দেখাচ্ছি, আমরা একটু সামনে আগাই। ওকে ফাইন, আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সম্পর্কে আমরা কিন্তু অলরেডি অবগত হয়েছি। আমাদের বাংলাদেশে তাহলে কয় ধরনের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থাকবে সেটা একটু আমরা জেনে নিই। বাংলাদেশে কিন্তু ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট 7 ধরনের রয়েছে। কি কি আছে আমরা একটু দেখি। প্রথমটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দ্বিতীয়টা হচ্ছে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তৃতীয় হচ্ছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এরা হচ্ছে নন মেট্রোপলিটন এরিয়াতে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। আদার দ্যান মেট্রো এরিয়াতে কি হবে? সরি, এটা হচ্ছে আদার দ্যান মেট্রো বা নন মেট্রো এরিয়াতে। মেট্রোপলিটন এরিয়াতে কি হবে? ইন মেট্রোপলিটন এরিয়া চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। এছাড়াও আরও এক ধরনের ম্যাজিস্ট্রেট আছে, সেটা হচ্ছে স্পেশাল ম্যাজিস্ট্রেট, এরাও ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। সুতরাং বাংলাদেশে এই 7 ধরনের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থাকবে, ঠিক আছে? তো এটা কিন্তু অনেকেই জানে না যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আবার 7 ধরনের, এটা কিন্তু জানে না, ঠিক আছে? সবাই জানে যে ম্যাজিস্ট্রেট প্রধানত 2 ধরনের, জুডিশিয়াল, এক্সিকিউটিভ। আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার 4 ধরনের, কিন্তু এর মধ্যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটও যে আবার 7 ধরনের এটা অনেকে জানে না। তো এটা আই হোপ তোমরা ক্লিয়ার। তোমরা কি এই পর্যন্ত বুঝতে পারছো?
জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে ফাইন, তাহলে এখন আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, সেটা হচ্ছে যে তোমরা কি জানো যে একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিনি কেন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট? এটা কি কেউ বলতে পারবা? একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট? কেউ বলতে পারবা? বলতে পারবা? আচ্ছা, তোমরা যদি কেউ না বলতে পারো তাহলে আমাকে একটু বলবা যে ভাই প্রসিড করেন, তাইলে কিন্তু সময় নষ্ট হবে না, ঠিক আছে? ভাই প্রসিড করেন। ওকে ফাইন, তাহলে তোমরা তো জানো যে সহকারী জজ কিভাবে নিয়োগ হয়, জানো না? সহকারী জজ, জি ভাই জানি। আচ্ছা জুডিশিয়াল, এই যে আমাদের জুডিশিয়াল অ্যাক্ট যেটা বানাইছে 2007-এ, মারবা এই সে মাজদার হোসেন কেসের মাধ্যমে ওই জুডিশিয়ারি বোর্ডের মাধ্যমে নিয়োগ হয়। সেই নিয়োগে যারা হয় তারাই সহকারী জজ। আচ্ছা, এখন এই যে এই নিয়োগ হয়, ঠিক আছে, তো এই নিয়োগ কিভাবে হয় তোমরা জানো যে কোন আইনের মাধ্যমে হয়, বা তোমার হচ্ছে যে সংবিধানের কোন কোন আর্টিকেলের সাথে রিলেটেড, বা হচ্ছে যে আসলে কে নিয়োগ দেয় এটা কি জানো? নিয়োগ কে না দেয়? ভাইয়া, না স্যার ভাইয়া। প্রেসিডেন্ট। আচ্ছা, প্রেসিডেন্ট দেয়। তো আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখি এর ভেতর থেকে আমরা ডিফারেন্ট কিছু শিখতে পারি কিনা, ঠিক আছে? ওকে ফাইন, প্রথমে আমরা একটু এদের যে পদোন্নতি কিভাবে হয় আমরা একটু দেখি। আমরা জানি জুডিশিয়াল যে এক্সাম যেটা হয় জুডিশিয়ারি, হ্যাঁ, যে বিজিএসসি এর মাধ্যমে, সেখানে প্রবেশ পদ হচ্ছে সহকারী জজ। সহকারী জজ কিভাবে নিয়োগ হবে? সহকারী জজ নিয়োগ হবে প্রথমে এই যে আমাদের যে বিজিএসসি, যেটা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, তারা একটা পরীক্ষা নেবে। পরীক্ষায় যারা যে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হবে তাদের যে লিস্ট করে প্রেসিডেন্টের কাছে পাঠাবে, যে এরা সবাই হচ্ছে যে সুপারিশপ্রাপ্ত হওয়ার যোগ্য, আপনি সুপারিশ করেন। প্রেসিডেন্ট সেখানে ওই অনুযায়ী পদটা তৈরি হয়ে পরে সুপারিশ করবে। এটা কিভাবে হবে? এটা হবে সংবিধানের অনুচ্ছেদ 115 এর অধীনে প্রণীত বিধিমালা অনুসারে সরাসরি নিয়োগ বা আত্মীকরণের মাধ্যমে। এই যে আত্মীকরণ, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ, এবং এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? এটা আমি বুঝাবো, একটু পরেই বুঝাবো। এখন বিষয় হচ্ছে যে তাহলে সহকারী জজ কিভাবে নিয়োগ হবে? সংবিধানের 115 অনুচ্ছেদে নিম্ন আদালতের বিচারকের যে নিয়োগ নিয়ে কথাবার্তা বলা আছে। তো 115 অনুচ্ছেদে কি বলা আছে আমরা একটু দেখি, ঠিক আছে? 115 অনুচ্ছেদের শিরোনাম দেওয়া হয়েছে অ্যাপয়েন্টমেন্টস টু দ্য সাবঅর্ডিনেট কোর্টস, অর্থাৎ অধ্যস্থন আদালত বা নিম্ন আদালতে কি করা? অ্যাপয়েন্টমেন্ট করা। ওকে ফাইন, এখানে বলছে যে অ্যাপয়েন্টমেন্টস অফ পারসনস টু অফিসেস ইন জুডিশিয়াল সার্ভিস অর ম্যাজিস্ট্রেট এক্সারসাইজিং জুডিশিয়াল ফাংশনস শ্যাল বি মেড। এটা অবশ্যই কিভাবে করতে হবে? শ্যাল বি মেড। এখানে কিন্তু আইনের শ্যাল আর মে শব্দ খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, শ্যাল মানে অবশ্যই অবশ্যই সেটা করতে হবে, ইটস ম্যান্ডেটরি, ঠিক আছে, অব্লিগেটরি। ওকে ফাইন, আর মে হচ্ছে এটা কি, এটা তুমি ডিসক্রিশনের পাওয়ার অ্যাপ্লাই করার তোমার সুযোগ থাকবে, এবং এটা হচ্ছে যে তুমি চাইলে করবা, নাইলে নয়। আচ্ছা, এখানে বলছে শ্যাল বি মেড বাই দ্য প্রেসিডেন্ট, এটা অবশ্যই প্রেসিডেন্ট কর্তৃক হতে হবে। আচ্ছা, ইন অ্যাকর্ডেন্স উইথ রুলস মেড বাই হিম ইন দ্যাট বিহাফ, এই বিহাফে বা এই বিষয়ে যে রুলস সে করবে সেই অনুযায়ী হবে। তো এই বিষয়ে কিন্তু রুলস করা হয়েছে, ঠিক আছে, 2007 সালে। সেটা আমি দেখাবো, একটু পরেই দেখাবো। ওকে ফাইন, তো আমাদের নিম্ন আদালতের বিচারক নিয়োগ হয় কিভাবে হয়? আমাদের নিম্ন আদালতের বিচারক নিয়োগ হবে সংবিধানের 115 অনুচ্ছেদ, সংবিধানের 115 অনুচ্ছেদ এবং সংবিধানের 133 অনুচ্ছেদের সত্তাংশের অধীনে, ঠিক আছে? আচ্ছা, 133-এর সত্তাংশে কি বলা আছে আমি একটু যদি দেখাই তাহলে বুঝতে পারবা। এখানে বলছে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড কন্ডিশনস অফ সার্ভিস। ওকে ফাইন, এখানে বলছে যে প্রোভাইডেড দ্যাট, এটা একটা প্রোভাইসো। এটা যদি ইন্টারপ্রিটেশনের ভাষায় আমরা বলি, এটা একটা প্রোভাইসো। প্রোভাইসো মানে কি? প্রোভাইসো মানে হচ্ছে সত্তাংশ, প্রোভাইসো মানে হচ্ছে অনুবিধি। এখানে বলছে যে প্রোভাইডেড দ্যাট, তবে সত্য থাকে যে ইট শ্যাল বি কম্পিটেন্ট ফর দ্য প্রেসিডেন্ট। এই যে এখানে কিন্তু শ্যাল শব্দ ইউজ করা হয়েছে, ইট শ্যাল বি কম্পিটেন্ট ফর দ্য প্রেসিডেন্ট to make rules regulating the appointment
and conditions of service of such persons until provision in that behalf is made by or under any law, and rules so made shall have effect subject to the provisions of any such law. তার মানে কি করবে, এই সত্যাংশের অধীনে এবং 115 নম্বর অনুচ্ছেদ এর অধীনে কি করা হবে, রুলস ফ্রেম করতে হবে। রুলস ফ্রেম করলে সেই রুলস অনুযায়ী কি করতে হবে, প্রেসিডেন্ট নিয়োগ করবে, এবং সেটা 2007 সালে কিন্তু করা হয়েছে, যেটা আমি একটু পরেই দেখাচ্ছি। তার মানে আমাদের এই যে সহকারী জজ এরা কিন্তু নিয়োগপ্রাপ্ত হয় সংবিধানের 115 নম্বর অনুচ্ছেদ এবং 133-এর সত্যাংশের অধীনে। ঠিক আছে, এরা এইভাবে পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগ হবে। তাহলে এখন প্রশ্ন হলো যে সিনিয়র সহকারী জজ তিনি কিভাবে নিয়োগপ্রাপ্ত হবেন? তোমরা কি কেউ জানো যে সিনিয়র সহকারী জজ কিভাবে নিয়োগপ্রাপ্ত হবে? তোমরা জানো কেউ সিনিয়র সহকারী জজ কিভাবে নিয়োগপ্রাপ্ত হবে? ভাই সহকারী জজদের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে। আচ্ছা, পদোন্নতিটা কিভাবে হবে? নির্দিষ্ট সময়ের ভিত্তিতে। সময়ের ভিত্তিতে কিভাবে হবে? আচ্ছা, আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, আমরা একটু দেখি যে আসলে মেকানিজমটা কিভাবে কাজ করে। ঠিক আছে, সহকারী জজ থেকে সিনিয়র সহকারী জজ হবে। ঠিক আছে, কিভাবে হবে? পদোন্নতির মাধ্যমে হবে। ওকে, ফাইন। তো পদোন্নতি আসলে কিভাবে হবে? পদোন্নতি হওয়ার কিছু রিকোয়ারমেন্ট তো আছে। প্রথম কথা হচ্ছে যে তুমি সহকারী জজ পদে তোমার 4 বছর চাকরির এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাম 4 বছর। এবং এর সাথে তোমার যে প্রমোশনের যে পরীক্ষাটা হবে, পদোন্নতি পরীক্ষায় পাশ করতে হবে। তাহলে তুমি কি হতে পারবা? সিনিয়র সহকারী জজ হতে পারবা। ওকে, ফাইন। সিনিয়র সহকারী জজ তুমি হইলা, তুমি সহকারী জজ পদে 4 বছর থাকলা মিনিমাম। এটা অনেকে 5 বছরেও সিনিয়র সহকারী জজ হয়, 6 বছরেও হয়, 4 বছর মিনিমাম। ঠিক আছে, তো 4 বছর তুমি সহকারী জজ পদে থাকলা, প্লাস পদোন্নতি পরীক্ষায় পাশ করলা, তারপরে তুমি কি হয়ে গেলা? সিনিয়র সহকারী জজ হলা। এখন তোমার সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ হওয়ার দরকার আছে না? সেটা তুমি কিভাবে হবা? সেটা হতে হলে পদোন্নতি পরীক্ষায় পাশ করতে হবে, এবং টাইম ফ্রেমিংটা খুবই ইম্পর্টেন্ট। তোমার টাইম ফ্রেমিংটা কিন্তু বুঝতে হবে, টাইম ফ্রেমিংটা মাথার মধ্যে সেট করতে হবে। তুমি এই যে আগে সহকারী জজ পদে চাকরি করছো 4 বছর, আর সিনিয়র সহকারী জজ পদে তুমি যদি মিনিমাম 3 বছর চাকরি করো, এবং এই দুইটা মিলে যদি তোমার মিনিমাম 7 বছর হয়, তাহলে তুমি কি হতে পারবা? জয়েন্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, যেটা মানে তুমি জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বা যুগ্ম জেলা জজ হইতে পারবা, যেটা আমাদের দেশের বাস্তবিক পার্সপেক্টিভে তো সেশন জজ ইনক্লুডেড। আমি শুধু সিভিল সাইডটা বলছি এখন, এজন্য যে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ হইতে পারবা। তার মানে তুমি সিনিয়র সহকারী জজ পদে মিনিমাম 3 বছর সহ তোমার টোটাল চাকরির অভিজ্ঞতা থাকতে হবে হচ্ছে 7 বছর। এটা একটা মিনিমাম, কিন্তু 7 বছর চাকরি করে অনেকে কি হইতে পারে যে যুগ্ম জেলা জজ হতে পারে, আবার অনেকের 10 বছরও লাগতে পারে। ঠিক আছে, অনেকের 9 বছরও লাগতে পারে, অনেকে 8 বছরও লাগতে পারে। ঠিক আছে, ওকে, ফাইন। তো এটা হচ্ছে তোমার একটা রিকোয়ারমেন্ট। তারপরে তোমার যুগ্ম জেলা জজ থেকে তুমি অতিরিক্ত জেলা জজ হবা। অতিরিক্ত জেলা জজ হতে হলে তোমার আরও কিছু টাইমের রিকোয়ারমেন্টটা আছে। সেটা হচ্ছে তুমি পর্যন্ত। ওকে, ফাইন। তাহলে এখন যে তোমার অতিরিক্ত যে জেলা জজ তুমি হইলা, ঠিক আছে, আমি তো যুগ্ম জেলা জজ তোমারে পড়াইছি, তাই না? যুগ্ম জেলা জজ, এখন তুমি যুগ্ম জেলা জজ থেকে যে অতিরিক্ত জেলা জজ হইলা, ঠিক আছে, এখন তোমার এখানে টাইমিং এর বিষয়টা কি দেখো। তোমার এখানে কিন্তু চাকরি করতে হবে কয় বছর? চাকরি করতে হবে এখানে, এই যে যুগ্ম জেলা জজ পদে তোমার 2 বছর
সহ তোমার চাকরির টোটাল জব এক্সপিরিয়েন্স থাকতে হবে 10 বছর। যদি তুমি এই ফ্রেমিং এ হিসাব করো তাহলে টোটাল হয় 11 বছর, কিন্তু আইনের রিকোয়ারমেন্ট হচ্ছে 10 বছর। তুমি যদি মিনিমাম 10 বছর যুগ্ম জেলা জজ পদে চাকরি করো এবং হচ্ছে যে পদোন্নতি পরীক্ষায় পাশ করো, তাহলে তুমি কি হয়ে যেতে পারবো, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বা অতিরিক্ত জেলা জজ হইতে পারবা। এটা একটা মিনিমাম রিকোয়ারমেন্ট, তবে অনেকের আরো বেশি সময় লাগতে পারে। ঠিক আছে, ওকে ফাইন। এখন জেলা জজ হইতে হইলে কিভাবে হবে? জেলা জজ হইতে বলে অতিরিক্ত জেলা জজ পদে হচ্ছে 2 বছর সহ টোটাল চাকরির যে এক্সপিরিয়েন্স থাকা লাগবে হচ্ছে 15 বছর। ঠিক আছে, আর পদোন্নতি পরীক্ষায় পাশ করতে হয়। তাহলে টোটাল যদি 15 বছর তুমি কি করো যে মানে জজিয়তি করো, তাহলে তুমি কি হইতে পারবা যে পদোন্নতি পরীক্ষায় পাশ করলে তুমি জেলা জজ হইতে পারবা। তবে এটা একটা যে এই সময় কিন্তু আরো অনেকের বেশি লাগে, 20 বছরও লাগে, অনেকের 18 বছর লাগে, 17 বছর, 21, 22 লাগতে পারে কিন্তু। ঠিক আছে, এটা অস্বাভাবিক না। তাহলে এদের পদোন্নতি বা বদলিটা কিভাবে হয়, এখানে আমরা একটু দেখাই যে পদোন্নতি বা বদলি যেভাবে হচ্ছে সেটা হচ্ছে আত্মীকরণ। এই যে আমরা বলছিলাম যে আত্মীকরণ শব্দটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আত্মীকরণ কি আমরা অলরেডি এই ছকটা বুঝিয়ে ফেলেছি। ঠিক আছে, আমরা এখন বোঝাচ্ছি আত্মীকরণ কি। আত্মীকরণ হচ্ছে, আচ্ছা তোমরা কি কেউ জানো আত্মীকরণ কি? আত্মীকরণ আর ওয়ান ডেপুটেশন কেউ কি জানো? জানো তোমরা কেউ? প্রেষণ আর আত্মীকরণ এই দুইটা কি কেউ জানো? হ্যালো ভাই প্রেষণ বলতে তো বোঝায় যে এই মানে একটা এতে ছিল এটা থেকে অন্য একটা বিভাগে যখন ট্রান্সফার করা হয় এই বিষয়টা। আর আত্মীকরণ ভাই সম্ভবত যে বিসিএস মানে জুডিশিয়ারি যেটা ছিল সেটা থেকে যে ভাই পরবর্তীতে বিজেএস এর ক্ষেত্রে জাজদের ওই নিয়োগটা সরাসরি দেওয়া হয়, ওইটা সম্ভবত ভাই। হ্যাঁ, তোমার উত্তর সঠিক, কিন্তু আরো সুন্দর করে বলা যায়। ঠিক আছে, ওকে ফাইন। দেখো এখন আমি আত্মীকরণ জিনিসটা একটু বুঝাই। এক সময় বিচারক নিয়োগ হইতো বিসিএস এর মাধ্যমে। ঠিক আছে, যখন আমাদের বিচার বিভাগ কি হয় নাই, সেপারেট হয় নাই ফ্রম দ্য এক্সিকিউটিভ অর্গান, তখন কি হইতো, তখন হইতো হচ্ছে বিচারক নিয়োগ হইতো বিসিএস জুডিশিয়াল ক্যাডারের মাধ্যমে। তো বিচার বিভাগ যখন সেপারেট হলো ফ্রম দ্য এক্সিকিউটিভ অর্গান, তখন স্পেস দেওয়া হলো যে সবাইকে একটা উন্মুক্ত সুযোগ দেওয়া হলো যে যারা অ্যাডমিন ক্যাডারে আছে, ঠিক আছে, বা যারা হচ্ছে জুডিশিয়াল ক্যাডারে আছে, তারা চাইলে ওদিকে চলে যাইতে পারবে, আবার যারা ওদিকে আছে তারা এসে এদিকেও আত্মীকরণ হতে পারবে। আত্মীকরণ মানে কোনো কিছু নিজের করে নেওয়া। ঠিক আছে, তো এই সুযোগটা তখন দিয়েছিল, এবং এই সুযোগটা যখন দিছে তখন কিছু কিছু ব্যক্তি এই সার্ভিস ছেড়ে ওদিকে চলে গেছে, আবার কিছু কিছু ওদিক থেকে এদিকে এসেছে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, তোমরা ওই যে সাবেক সাবেক হচ্ছে ইলেকশন কমিশনার আছে না, হাবিবুল আওয়াল, তোমরা এনারে চেনো না? ওই যে জি ভাই, হ্যাঁ তিনি ভাই উনি ভাই জুডিশিয়াল সার্ভিসে ছিল ভাই, পরবর্তীতে প্রশাসনে চলে যায় ভাই। হ্যাঁ, উনি হচ্ছে এই বিচার বিভাগে কর্মরত ছিল আগে জুডিশিয়াল ক্যাডারের মাধ্যমে। পরে ইনি হচ্ছে যে যখন এই সুযোগটা দেওয়া হয়েছে তখন তিনি এই সার্ভিস ছেড়ে ওইদিকে চলে গেছে। পরে ওইদিকে তো সে তোমার হচ্ছে যে ভালো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল। তারপরে হচ্ছে যে তোমার ওদিক থেকেও কিন্তু এদিকে এসেছে বিচারক, কিন্তু ভাই এরকম আমাদের কিন্তু আছে। শাহাবুদ্দিন চুপ্পু তো একটা উদাহরণ যে অ্যাডমিন থেকে জুডিশিয়ারিতে গেছে এই আত্মীকরণের মাধ্যমে। শাহাবুদ্দিন চুপ্পু কি হয়েছে? সে তো সে তো জেনারেল ক্যাডারে ছিল, সেখান থেকে সে জুডিশিয়ারিতে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এই যে জিনিসটা হলো এটা হচ্ছে আত্মীকরণ, মানে নিজের করে নিল। ঠিক আছে, ওকে ফাইন। এখন প্রেষণ জিনিসটা কি? প্রেষণ হচ্ছে একজন বিচারক, মনে করো
বিচারকের কাজ কি বলতো? বিচার করা, তাই না? এখন বিচার করা বাদে যদি একজন বিচারককে ওই যে রেজিস্ট্রারের কাজ দেওয়া হয়, তাহলে সে কি রেজিস্ট্রারি ওখানে কি বিচার করতে পারবে? যেমন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, উনি কি সুপ্রিম কোর্টে বিচার করতে পারবে? জি না ভাই। পারবে না। তাহলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কারা বলতো? জেলা জজকে কিন্তু কি, জেলা ও দায়রা জজ থেকে পদমর্যাদার বিচারকদেরকে কিন্তু কি করা হয়, সুপ্রিম কোর্টে রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ঠিক আছে? তার মানে সুপ্রিম কোর্টের যিনি রেজিস্ট্রার, তিনি হচ্ছে একজন জেলা ও দায়রা জজ। তাকে কি করা হয়েছে, ওয়ান ডেপুটেশন বা প্রেশনে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারপরে এই যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে না বর্তমানে, ওখানেও একজন রেজিস্ট্রার আছে, তিনিও কিন্তু জেলা ও দায়রা জজ। তিনি ওয়ান ডেপুটেশন বা প্রেশনে ওখানে নিয়োগপ্রাপ্ত। এবং বাংলাদেশে যে এখন তো 2200 বিচারক, ঠিক আছে, 2200 বিচারকের মধ্যে তোমার নিম্ন আদালতের কথা বলি আমি, তোমার কিন্তু যে বিভিন্ন জায়গায় যেমন পিএসসিতে আছে, হ্যাঁ, চট্টগ্রাম পোর্ট, এরকম বিভিন্ন জায়গায় ডেপুটেশনে কিন্তু বহুত বিচারক আছে বা প্রেশন। যেমন লিগাল এইড অফিসার, উনি কি বিচার করে? লিগাল এইড অফিসে কি বিচার হয়? জি না ভাই। আচ্ছা, তাইলে ওনারা কি করে? উনি হচ্ছে যে একজন লিগাল এইড অফিসার কে আসলে, সিনিয়র সহকারী জজ। ঠিক আছে, সিনিয়র সহকারী জজ যারা, তাদেরকে কি করা যায়, লিগাল এইড অফিসে কি করা যায়, যে ওয়ান ডেপুটেশন বা প্রেশনে বদলি করা যায়। ঠিক আছে, তো এই বদলিগুলো কিভাবে হয় আমরা একটু দেখি। ঠিক আছে, যে একজন সিভিল জাজ বা সিভিল কোর্টে বিচারক, এরকম একজন বিচারককে ক্রিমিনাল কোর্টে কিভাবে বদলি বা পদায়ন করা যায় আমরা একটু জানার চেষ্টা করি। ঠিক আছে, ওকে ফাইন। আমরা ইতিমধ্যেই জেনেছি যে সহকারী জজ পদে কেউ যদি কি করে, সহকারী জজ পদে কেউ যদি 4 বছর চাকরি করে মিনিমাম, তাহলে তিনি কি হইতে পারবে, সিনিয়র সহকারী জজ হইতে পারবে। দ্যাটস ফাইন। এখন আমাদের বিচারের তো কি আছে, মানে দুইটা পার্ট আছে। তুমি যখন আইনজীবী হওয়া, দেখবা আমাদের বরিশাল কোর্টে বিভিন্ন অনেক আইনজীবী আছে না, যে তারা শুধু সিভিল প্র্যাকটিস করে, অনেকে আছে ক্রিমিনাল লয়ার, সিভিল প্র্যাকটিস করে, অনেকে ক্রিমিনাল লয়ার, আর অনেকে আছে এরকম যে ক্রিমিনাল লয়ার আর ফ্যামিলি ম্যাটার দেখে। ঠিক আছে, মানে সিভিল বিষয় ও বোঝে না, এই জন্য ওদিক করার ইন্টারেস্ট নেই। ঠিক আছে, কিন্তু সিভিল হচ্ছে ক্রিমিনাল ওকালতি করা কিন্তু খুবই সোজা, ওটা কিন্তু কোনো ব্যাপারই না। কিন্তু সিভিল এখানে লেখাপড়ার অনেক গুরুত্ব আছে এবং সিভিল লয়ার হওয়া সবারই উচিত। ঠিক আছে, কারণ এখানে পড়ালেখার অনেক 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 মানে গুরুত্ব আছে, যেটা ক্রিমিনাল সাইডে এরকম নেই, জামিন চাইলাম দিলাম, না দিলে নাই। ঠিক আছে, কিন্তু সিভিলে এরকম না, এখানে লেখাপড়ার অনেক ভ্যালু আছে। ভাই একটা কথা বলতাম। হ্যাঁ, ভাই আমাদের যে নতুন ক্লাস যেটা লিঙ্ক দিয়ে শুরু করছি, এটা আর মাত্র 5 মিনিট আছে, 5 মিনিট পরে টাইম আউট হয়ে যাবে। তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরেকটা লিংক দিব না। ঠিক আছে, তুমি তাহলে কি আমরা এক্ষুনি চেঞ্জ করব নাকি আবার 5 মিনিট পরে করব? আর ওই 5 মিনিট পর্যন্ত চলুক, তারপরে লিঙ্ক শেষ হয়ে গেলে আবার লিঙ্ক দেবো, যারা জয়েন হওয়ার আগ্রহী তার দ্বিতীয় লিঙ্কে জয়েন করবে। আচ্ছা ঠিক আছে, তাই আমরা একটু বুঝাই যে একজন সিভিল জাজকে কিভাবে ক্রিমিনাল জাজ হিসেবে পদায়ন করা যায়। দেখো, তুমি যখন বিচারক, তখন তোমার আইনের সব সেক্টরে কি থাকতে হবে, দক্ষতা থাকতে হবে। তোমার সিভিল লতেও যেমন দক্ষতা থাকতে হবে, ক্রিমিনাল লতেও কি দক্ষতা থাকতে হবে। কেন দক্ষতা থাকতে হবে? কারণ মন্ত্রণালয় মানে আচ্ছা, আইনের স্টুডেন্ট হিসেবে সরকার বলতে তোমরা কি বুঝো বলো তো? তোমরা কি এই যে সরকার বলতে কি বোঝো বলো তো? আইনের স্টুডেন্ট হিসেবে সরকার বলতে কি বোঝো? আইনের স্টুডেন্ট হিসেবে সরকার বলতে আমরা বুঝবো আইন মন্ত্রণালয়। ঠিক আছে, ওকে ফাইন। তা আইন মন্ত্রণালয় তোমাকে কি করতে পারে, বিভিন্ন জায়গায় বদলি করতে পারে। যেমন দেখো, একজন সহকারী জজকে কি করতে পারে, একজন সহকারী জজকে তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করতে পারবে। ঠিক আছে, এক জেলার সহকারী জজ আর এক জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করতে পারবে, কারণ সহকারী জজ আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটা হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, এই জন্য কিন্তু সবাই লেখে সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, সহকারী জজ অবলিভ দেয়, সহকারী জজ অবলিভ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ওকে ফাইন।
তাহলে বুঝলাম যে একজন সহকারী জজকে কি করা যেতে পারে, সরকার চাইলে বা আইন মন্ত্রণালয় চাইলে যে কোনো সময় কি করতে পারে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে অন্য একটা জেলায় পদায়ন করতে পারে বা বদলি করতে পারে। ওকে ফাইন। একজন সিনিয়র সহকারী জজ তাকে কিভাবে করা যাবে? একজন সিনিয়র সহকারী জজকে কোথায় পদায়ন করা যাবে? একজন সিনিয়র সহকারী জজকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা যাবে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা দেখলাম যে একজন সিনিয়র সহকারী জজকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা যাবে। কেন? কারণ সিনিয়র সহকারী জজ আর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটা কি ইকুয়াল র্যাঙ্কের। ঠিক আছে, মানে এরা সেম। আর একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, এছাড়া আর যত ম্যাজিস্ট্রেট আছে সবাইকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। তার মানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনি একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। আচ্ছা, তাহলে এখন সিনিয়র সহকারী জজ যারা, তাদেরকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে আমরা কি করতে পারি? আইন মন্ত্রণালয় হিসেবে বদলি বা পদায়ন করতে পারি। আবার মনে করো একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মনে করো বরিশাল কোর্টে যিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বরত আছে, তার যদি মেরিট ভালো থাকে, আইন অনেক ভালো বুঝে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে ভালো রায় দেয়, কোর্ট ভালো সামলাইতে পারে, তাইলে এমনও হইতে পারে যে মেট্রোপলিটন যে ম্যাজিস্ট্রেট কোর্টে তার বদলি হয়ে যেতে পারে। এটা কিন্তু পসিবল। তার মানে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিল, তাকে বদলি করা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে। তাইলে এই যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এর আদি র্যাঙ্কটা কি ছিল? এর মূল র্যাঙ্কটা কি? মূল র্যাঙ্ক কিন্তু সিনিয়র সহকারী জজ। একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর মূল র্যাঙ্ক কি? এর মূল র্যাঙ্ক কিন্তু সিনিয়র সহকারী জজ। ঠিক আছে, ওকে ফাইন। এছাড়াও এই যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা তোমার সিনিয়র সহকারী জজ, এদেরকে স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসাবেও কি করা যেতে পারে? নিয়োগ করা যেতে পারে। ওকে ফাইন, এটা আমরা বুঝলাম। এখন জয়েন্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, এদেরকে কি ম্যাজিস্ট্রেট কোর্টে বদলি করা যায়? এটা একটা খুবই দারুণ একটা বিষয়, সেটা আমরা একটু ক্লিয়ার করব। সেটা হচ্ছে যে জয়েন্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ যারা, এদেরকেও কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্টে বদলি করা যায়। কেন যায় সেটা কিন্তু আমরা একটু পরেই বুঝাবো, আগামী লিঙ্কেই বুঝাবো। আমরা জাস্ট একটু বুঝাই যে যায় কিনা সেটা। যুগ্ম জেলা ও দায়রা জজ, এদেরকে ম্যাজিস্ট্রেট কোর্টে বদলি করা যায়। কিভাবে যাবে? বদলি করলে তার র্যাঙ্ক কি হবে? তার র্যাঙ্ক হবে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তার মানে একজন অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদি র্যাঙ্ক কিন্তু যুগ্ম জেলা ও দায়রা জজ। এটা একটু বুঝতে হবে। তারপরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, এদেরকে কি ম্যাজিস্ট্রেট কোর্টে বদলি করা যায়? অতিরিক্ত জেলা ও দায়রা জজ এদেরকেও ম্যাজিস্ট্রেট কোর্টে বদলি করা যায়। কিভাবে যায়? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসাবে। অর্থাৎ একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা একজন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এদের আদি র্যাঙ্ক কিন্তু অতিরিক্ত জেলা ও দায়রা জজ। আর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এরা কিন্তু ইকুইভ্যালেন্ট টু জেলা ও দায়রা জজ। তার মানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ কিন্তু জেলা ও দায়রা জজের সকল ক্ষমতা ভাই মিটিং এক্সারসাইজ করে। শেষ হয়ে যাবে। ভাই মিটিং এখনই শেষ হয়ে যাবে। আচ্ছা, আর আরেকটা লিংক দিচ্ছি। 4-5 সেকেন্ড বাকি আছে। ওকে, আরেকটা লিংক দি তাইলে পরে। জি। ওকে ওকে ওকে, ঠিক আছে। শুরু করেন ভাই। এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ থেকে চলতেছিল ভাই। ওকে, স্ক্রিন দেখা যায় নাকি? দেখো, স্ক্রিন কি দেখা যায়? জি ভাই দেখা যায়। দেখা যায় না? ওকে, ওই অতিরিক্ত জেলা ও দায়রা জজ পর্যন্ত ছিলাম, তাই না? জি ভাই। ওকে, অতিরিক্তটা ভাই শেষ করতে পারেন নাই ভাই। আপনি এখানে পদোন্নতির বিষয়টা বুঝাচ্ছিলেন ভাই, মানে ট্রান্সফার কিভাবে হবে বদলিটা।
আচ্ছা, এখানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ঠিক আছে, অতিরিক্ত জেলা ও দায়রা জজ একেও কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্টে কি করা যায়, বদলি বা পদায়ন করা যায়। ঠিক আছে, কিভাবে হবে? বদলি বা পদায়নের মাধ্যমে হবে। কোন কোর্টে হবে? ম্যাজিস্ট্রেট কোর্টে হবে। তার স্ট্যাটাস কি হবে? তার স্ট্যাটাস হবে সিজেএম অথবা সিএমএম, অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তার মানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিনি হচ্ছে মেট্রোপলিটন এরিয়ার যে ম্যাজিস্ট্রেটের প্রধান, তাই না? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কি ম্যাজিস্ট্রেট কোর্ট না? আমাদের আমাদের বাংলাদেশে তো দুই ধরনের ফৌজদারি আদালত, একটা হচ্ছে কোর্ট অফ সেশন আর একটা হচ্ছে কোর্ট অফ ম্যাজিস্ট্রেটস। তো এই কোর্ট অফ ম্যাজিস্ট্রেটস তো মেট্রোপলিটন এরিয়ায় একটা, আর আদার দ্যান মেট্রোপলিটন এরিয়ায় একটা, তাই না? আদার দ্যান মেট্রোপলিটন এরিয়ায় যে ম্যাজিস্ট্রেট আছে সেই ম্যাজিস্ট্রেটগুলো কারা, সেগুলো কিন্তু আমরা ওই যে চার্টের মধ্যে দেখছি যে আদার দ্যান মেট্রোপলিটন এরিয়ায় যে ম্যাজিস্ট্রেটগুলো আছে তারা কারা। তারা কিন্তু এই আদার দ্যান মেট্রোপলিটন এরিয়ায় যারা আছে তারা হচ্ছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারা হচ্ছে যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর এরা এই যে আদার দ্যান মেট্রোপলিটন এরিয়ার যে সমস্ত ম্যাজিস্ট্রেট আছে এরা হচ্ছে এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, এনার কিন্তু অধীনে থাকবে। এই অধীন বিষয়টা আমি একটু পরে বুঝাচ্ছি। এই অধীনের সাথে আরও কিছু বিষয় বোঝার আছে, সেটা আমি একটু পরে আসতেছি। ঠিক আছে, সেটা বোঝানোর আগে একটা কোশ্চেন করতে হবে, তাহলে ওই জিনিসটা খুব ভালো বোঝা যাবে। ঠিক আছে, আমরা এখন এটাই বুঝি। তার মানে আমরা দেখলাম যে একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার কিন্তু আদি পদমর্যাদা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট না, সে কিন্তু অতিরিক্ত জেলা ও দায়রা জজ। এজন্য আমরা যখন সিআরপিসিতে 4 ধরনের ম্যাজিস্ট্রেট পড়তেছিলাম তার মধ্যে এক ধরনের ম্যাজিস্ট্রেট ছিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যান্ড চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এবং তারপরে ছিল ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, তো এই জন্য কিন্তু এরাও ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এরাও ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, কিন্তু এদেরকে ফার্স্ট ক্লাসের মধ্যে কি করা হয় নাই, অন্তর্ভুক্ত করেই বলা হয় নাই, এদেরকে কিন্তু আলাদা করে রাখা হয়েছে, কারণ এরা কিন্তু অতিরিক্ত জেলা ও দায়রা জজ থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন পেয়ে এখানে এসেছে। তার মানে আমার মনে হয় যে এখন থেকে আর কারো এই বিষয়ে কোনো সন্দেহ থাকবে না যে একজন অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাকে যদি ম্যাজিস্ট্রেট কোর্টে বদলি করা হয় তাহলে তার র্যাঙ্ক কি হবে, বা একজন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে যদি দায়রা আদালতে পাঠায় দেওয়া হয় তাহলে তার র্যাঙ্ক কি হবে, বা একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিনি জেলা ও দায়রা জজ পদমর্যাদার। এই জিনিসটা আসলে কি লজিক্যাল, সেই জিনিসটা আমরা একটু পরেই আসবো। তার আগে আমরা একটু জেলা ও দায়রা জজকে কোথায় কোথায় বদলি বা পদায়ন করা যায় একটু দেখে আসি। জেলা ও দায়রা জজ ইনি হচ্ছে একটা বিচার বিভাগ, মানে একটা জেলার যে তিনি প্রধান, এবং একটা জেলায় কিন্তু অনেকগুলো জেলা ও দায়রা জজ থাকতে পারে, এবং তাদের মধ্যে যিনি সিনিয়র তাকে কি করা হবে, যে জেলা ও দায়রা জজ হিসাবে নিয়োগ করা হবে। এখন জেলা ও দায়রা জজকে কি করা যাবে, পদায়ন বা বদলি করলে কি হবে? আচ্ছা, জেলা ও দায়রা জজকে যদি মন্ত্রণালয়ে বদলি করা হয় তাহলে তার পদমর্যাদা কি হবে তোমরা কি জানো? সচিব পদমর্যাদার হবে ভাই। আচ্ছা, সচিব বা ক্ষেত্রমতে উপসচিব, তাই তো? ওকে, ফাইন, আইনগতভাবে সচিব, কিন্তু এখানে একটা মানে ছোট্ট কাহিনী আছে। ঠিক আছে, এই জন্য উপসচিব বলা যায়। ঠিক আছে, কারণ এখানে এই বিষয়টা নিয়ে বিচার বিভাগে অনেকের মধ্যে কি আছে, সন্দেহ আছে, যে অনেকে তোমার আমি এরকম শুনেছি যে অনেকে কি চায় যে ওই উপসচিব পদে, যদিও আইনগতভাবে বলা আছে যে সচিব হবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সচিব হিসাবে পায় না। যেমন অনেকে উপসচিব হিসাবে কি করা আছে, মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় পোস্টিং এ আছে। আবার অনেক বিচারকরা এটার দ্বিমত পোষণ করেছে যে এটা তাদের ডিগনিটির সাথে যায় না, সুতরাং তারা সচিব পদ না দিলে কি হবে না,
যাবে না। যেমন আইন মন্ত্রণালয়ের সচিব উনি কিন্তু একজন জেলা ও দায়রা জজ। তিনি ওখানে যে বদলি করা হলো, ওনাকে কিভাবে বদলি করা হলো বলো তো? আমরা কিন্তু একটু আগেই আত্মীকরণ ডিপোর্টেশন পড়ে এসেছি। আইন মন্ত্রণালয়ের যিনি সচিব তিনি কিন্তু জেলা ও দায়রা জজ। তিনি ওখানে কি বিচার কাজ করেন? না ভাই, ডেপুটেশনের মাধ্যমে গিয়েছি। অন্য কেউ বলো। সেখানে তো সে কোনো বিচার কার্য সম্পাদন করে না। হ্যাঁ, তাইলে ওর পোস্টিংটা হলো কি? ওটা কিভাবে পোস্টিং হয়েছে ওর? ভাই ডেপুটেশনের মাধ্যমে। ডেপুটেশনের মাধ্যমে, ওকে। তার মানে ওর পোস্টিংটা হয়েছে ওয়ান ডেপুটেশন। তার মানে তোমরা যখন এখন থেকে বুঝবা যে আইন মন্ত্রণালয়ের সচিব, ও আচ্ছা, তাহলে তো এ জেলা ও দায়রা জজ, আর এর পোস্টিংটা তো তাইলে তো বিচার কাজ করে না, তাহলে তো এটা প্রেশনে এখানে নিয়োগ হয়েছে। তোমরা মাথার মধ্যে কিন্তু অটো চলে আসবে। দ্যাট ইজ কল্ড ইট, ওই যে কোর্ট স্ট্রাকচার এক্স্যাক্টলি বোঝা, টু দ্য পয়েন্ট, ডিপলি বোঝা। ঠিক আছে, যে শুধু জেলা দায়রা জজ বুঝলাম, অতিরিক্ত জেলা দায়রা, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ, সহকারী জজ, এটা কোর্ট স্ট্রাকচার না। কোর্ট স্ট্রাকচার হচ্ছে এটা, যে ডিপলি বোঝা, এর ভেতরের কাহিনীটা বোঝা, এর গল্পটা বোঝা, এই চার্টের ভেতরে কি কি লুকায় আছে সেটা অন্তর্নিহিত বা তার ইতিবৃত্ত খুঁজে বের করা, এটাই বোঝা কোর্ট স্ট্রাকচার। তার মানে আমরা দেখলাম। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ভাইয়া, এখানে এই যে জেলা বা দায়রা জজ, সে তো হচ্ছে সচিব পদমর্যাদার। তো এখানে এটার সাথে যে তাদের যে পে স্কেল বা গ্রেড অন যারা পে স্কেল, এটার সাথে কোনো সম্পর্ক বা কোনো রিলেশন আছে কিনা? ওটা পে স্কেল অনুযায়ী, তাদের পে স্কেল আলাদা, বুঝছো? সচিব হইলে তো আলাদা পে স্কেল, মানে আলাদা পে স্কেল এক, কিন্তু তোমার ওই যে বেতনের তো সম্পর্ক আছে, বুঝো না? সবকিছু সম্পর্ক। যেমন হচ্ছে ডেপুটেশন হলে কি পে স্কেলে পার্থক্য না আসবে না না কিনা? না, কোনো পার্থক্য নেই। তুমি হচ্ছে যে ডেপুটেশন কি, ডেপুটেশন হচ্ছে তোমার হলো, যেমন তুমি যদি সিনিয়র সহকারী জজ হও, তোমাকে ইয়া দিল যে প্রেষণে তোমার হচ্ছে যে ইতে দিল, যে লিগাল এইড অফিসার হিসাবে দিল। ঠিক আছে, তো তুমি লিগাল এইড অফিসার হিসাবে যা বেতন, মানে সিনিয়র সহকারী জজ হিসাবে তুমি যা বেতন পাইতা, ওখানেও তো একই পাবা, সমস্যা নেই তো। ঠিক আছে, বুঝছো? জি ভাই, ক্লিয়ার। তবে ওই যে তোমার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বা বিভিন্ন উচ্চ পদমর্যাদায় গেলে তখন তো তোমার বেতনটা তো একটু বেশি হবে। ঠিক আছে, ফ্যাসিলিটিস বেশি, বুঝো না? ওকে, ফাইন। তাহলে এখন আমরা যেটা দেখলাম যে জেলা ও দায়রা জজকে কোথায় বদলি করা যাবে? মন্ত্রণালয়ে বদলি করা যাবে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার হিসেবে যাবে, বিভিন্ন ট্রাইব্যুনালে যাবে। ঠিক আছে, যেমন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, এর বিচারক কে হবে? জেলা ও দায়রা জজ পদমর্যাদার একজন বিচারক। মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালের বিচারক কে হবে? জেলা ও দায়রা জজ পদমর্যাদার একজন বিচারক। সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে হবে? জেলা ও দায়রা জজ পদমর্যাদার একজন বিচারক। তো ট্রাইব্যুনাল কি, এটা আমরা বুঝাবো। তার মানে একটা জেলায় অনেকগুলো কি থাকতে পারে? জেলা ও দায়রা জজ থাকতে পারে। তার বরিশালে মনে করো 20-25 জন থাকতে পারে জেলা ও দায়রা জজ, কিন্তু এগুলো জেলা ও দায়রা জজ পদেই থাকবে না, এমন বিষয়টা এমন না। জেলা ও দায়রা জজ পদে কে থাকবে? একজন থাকবে, তিনি হচ্ছে সিনিয়র জেলা ও দায়রা জজ, সবার মধ্যে সিনিয়র। আর যারা থাকবে তারা বিভিন্ন ট্রাইব্যুনাল এইভাবে থাকবে। আর অতিরিক্ত জেলা ও দায়রা জজ তো, আর জেলা ও দায়রা জজের ইকুইভ্যালেন্ট সেটা তো আছে। এজন্য ওই যে বরিশালে বেলস পার্কের এখানে ইয়ে আছে যে তোমার হচ্ছে জেলা ও দায়রা জজের বাসভবন। ওখানে কিন্তু শুধু এমন না যে জেলা ও দায়রা জজ যে একজন উনিই থাকে, এমন না, কিন্তু ওখানে অতিরিক্ত জেলা ও দায়রা জজরাও থাকে। ওখানে কি থাকবে? বিভিন্ন ট্রাইব্যুনাল, যেমন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের যিনি বিচারক, উনিও জেলা দায়রা জজ, তিনিও ওখানে থাকবেন। সাইবার ট্রাইব্যুনালের যে বিচারক, তিনিও জেলা দায়রা জজ পদমর্যাদা, তিনিও ওখানে থাকবেন। ওখানে কিন্তু আবার ওই সহকারী জজরা থাকতে পারবে না, কারণ ওটা কি তোমার হচ্ছে যে জেলা ও দায়রা জজের বাসভবন। যেমন এসপি যে বাংলো, ওইখানে কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট এসপি থাকতে পারবে না, তাই না? কাহিনীটা হচ্ছে এরকম। এখন আমরা যদি এখন একটা ফিলোসফিক্যাল কোশ্চেন করি, সেটা হচ্ছে যে ল এর সাথে ফিলোসফি কত রিলেটেড, এখন আমি একটু দেখাই। যে একজন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, তিনি তো জেলা ও দায়রা জজ ভাই। তিনি যখন বিচার করবে, তিনি তো জেলা ও দায়রা জজের সব ক্ষমতা এক্সারসাইজ করবে। তিনি সাজা দিতে পারবে, মৃত্যুদণ্ডও দিতে পারবে যদি হাইকোর্ট বিভাগ ইয়া করে, পারমিশন দেয়, সবই দিতে পারবে, কোনো সমস্যা নাই তো, তাই না? কিন্তু যখন তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হচ্ছেন, তখন
তখন তো তার ক্ষমতা কমে যাচ্ছে ভাই। তিনি তো তখন তো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হিসেবে তার পাওয়ার হয়ে যাচ্ছে অ্যাকর্ডিং টু সেকশন 32 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, তিনি হচ্ছে 5 বছরের জেল, 10,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন। কিন্তু জেলা ও দায়রা জজ এর ইকুইভ্যালেন্ট হিসেবে অতিরিক্ত জেলা ও দায়রা জজ কি করতে পারতো? তিনি তো অনেক শাস্তি দিতে পারতো। এখানে তার পাওয়ার কমে গেল না? তাহলে এই সমস্যার সমাধান কি আসলে? বা এই ফিলোসফিক্যাল যে কোশ্চেন, এর ব্যাখ্যাটা কি আসলে? তোমরা কি কেউ জানো? কেউ জানলে ঝটপট বলো, নাইলে আমরা কি করব? প্রসিড করব। প্রসিড ভাই। প্রসিড করব। আরেভিন বলতে পারবো না? ভাই ক্লিয়ারলি এভাবে নাই ভাই, ওই ওকে এত ফাইন। পড়া তোমাদের কি সিআরপিসি আছে? সিআরপিসি পড়ছো তোমরা? না ভাই। না ভাই। ওকে, তাহলে যখন পড়বা তখন কানেক্ট করতে পারবে, এখন ধারণা নাও, বুঝছো? সিআরপিসি সেকশন 17 আছে, ঠিক আছে? সেকশন 17 এখানে একটা ডকট্রিনের কথা বলছে। ডকট্রিনটার নাম হচ্ছে ডকট্রিন অফ সাবঅর্ডিনেশন, মানে অধীনস্থতার ডকট্রিন। কে কার অধীনে থাকবে? যেমন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনে থাকবে। এই জন্য দেখবা যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা লেগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, তারপরে লেগে হচ্ছে যে তোমার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, হ্যাঁ, বরিশাল, এরম লেগে, কিন্তু কারণ ওরা ওর অধীনে। এই জন্য ম্যাজিস্ট্রেট কোর্টের প্রধান তিনি, ঠিক আছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি আদার দ্যান মেট্রোপলিটন এরিয়ার যে ম্যাজিস্ট্রেট কোর্ট তার প্রধান। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এরিয়ার ম্যাজিস্ট্রেট কোর্টের প্রধান। এখন আমরা কোশ্চেন করছিলাম কি, যে একজন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যখন অতিরিক্ত জেলা ও দায়রা জজ তার ক্ষমতা থাকে অনেক বেশি, কিন্তু তারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট করলে তো ক্ষমতা অনেক কমে যায়। সে 5 বছর জেল, 10,000 টাকা জরিমানা, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হিসেবেই তো সে এগুলো এক্সারসাইজ করবে, তাই না? তো ক্ষমতা তো কমে গেল। কিন্তু এইটা আসলে কেন? এইটা এজন্যই যে ডকট্রিন অফ সাবঅর্ডিনেশন, ঠিক আছে? এখানে সিআরপিসি সেকশন 17 এবং 17 রে মিলাই পড়তে হয়। এখানে বলছে কে কার অধীনে থাকবে, ঠিক আছে? যেমন তোমার আদার দ্যান মেট্রোপলিটন এরিয়ায় কি আছে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে এই ম্যাজিস্ট্রেট কোর্টের প্রধান, আর এর ওপরে আছে কি? তোমার দায়রা আদালত। তার মানে আমরা তো দেখেই আসছি সেকশন 6 অফ দ্য সিআরপিসি, সেখানে বলছে বাংলাদেশে 2 ধরনের ফৌজদারি আদালত থাকবে, একটা হচ্ছে কোর্ট অফ সেশনস আর একটা হচ্ছে কোর্ট অফ ম্যাজিস্ট্রেটস। তো ফৌজদারি আদালত তো মানে কোর্ট অফ সেশনস তো আলাদা, কোর্ট অফ ম্যাজিস্ট্রেটের কথা আমরা বলছি। তো কোর্ট অফ ম্যাজিস্ট্রেটদের যিনি প্রধান তিনি কে? তিনি হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইন আদার দ্যান মেট্রোপলিটন এরিয়া, আর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইন মেট্রোপলিটন এরিয়া। তাহলে মেট্রোপলিটন এরিয়াতে যদি তোমার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে, অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে, তাহলে একে কি নিয়ন্ত্রণ করতে হবে না? এর সাবঅর্ডিনেশন বা এরা তো কার অধীনে থাকবে? এরা যদি এমন হয়, ঠিক আছে, মনে করো একজন যে যুগ্ম জেলা ও দায়রা জজকে তোমার দিল হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করে বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট করে দিল, ঠিক আছে? তাহলে কাহিনীটা কি হলো? কাহিনী যেটা হলো, একজন যুগ্ম জেলা ও দায়রা জজকে যেহেতু তোমার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট করে দিছে, তাহলে এখন ওই যে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন এরিয়া অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে না, ওরাও তো যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার। তাহলে এখন এরা যদি বলে যে আমরা ওই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এই আদেশ মানি না, কারণ ওর র্যাঙ্ক আমার র্যাঙ্ক সেম, আমি ওর আদেশ মানি না, হইতে পারে না? এটা হইতে পারে কিনা? এখানে কি চেইন অফ কমান্ড থাকবে? তখন চেইন অফ কমান্ড কিন্তু থাকবে না, ঠিক আছে? চেইন অফ কমান্ড থাকবে না। এজন্যই এই হচ্ছে বিষয়। এই জন্য হচ্ছে যে চেইন অফ কমান্ড যদি না থাকে তাহলে তোমার আপিল, রিভিশন, এই বিষয়গুলো কিন্তু খুবই সমস্যা তৈরি হয়ে যাবে। এজন্য সেকশন 6-এ যেহেতু বলছে যে কি থাকবে, সেকশন 6 যদি আমি একটু দেখাই তাহলে মনে হয় বোঝার সুবিধা হয় না? এই যে সেকশন 6 এখানে বলছে কি, বাংলাদেশে 2 ধরনের ক্রিমিনাল কোর্ট থাকবে। একটা হচ্ছে কোর্ট অফ সেশন। কোর্ট অফ সেশনের যিনি প্রধান তিনি হচ্ছে জেলা ও দায়রা জজ,
ঠিক আছে, মানে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে। তো তিনি হচ্ছে দায়রা জজ, আইনের ভাষায় যদি বলি তিনি হচ্ছে দায়রা জজ। আর কোর্ট অফ ম্যাজিস্ট্রেটের যিনি প্রধান, এটা হচ্ছে যদি মেট্রোপলিটন এরিয়ায় হয় তাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর যদি আদার দ্যান মেট্রো হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে কাহিনী হলো যেটা, এখানে তো ওই সাবঅর্ডিনেশনের বিষয়টা যেহেতু এসেছে, দুই ধরনের যেহেতু কোর্ট, ফৌজদারি আদালত, দুই ধরনের আদালতে একই পদমর্যাদার দুই ধরনের বিচারককে রাখা হয়েছে যাতে চেইন অফ কমান্ডটা ঠিক থাকে। তার মানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যিনি, তিনিও জেলা ও দায়রা জজ পদমর্যাদার একজন বিচারক। তার মানে তিনি হচ্ছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যেটা ইকুইভ্যালেন্ট টু জেলা ও দায়রা জজ। আবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যিনি, তিনিও কিন্তু সেম। সুতরাং এটা এজন্যই করা হয়েছে। ঠিক আছে, আমি আই হোপ তোমাদেরকে বুঝাইতে পারছি। তোমরা কি বুঝছো বিষয়টা? বুঝলে একটু বলো। বুঝছো? জি ভাই। ওকে ফাইন। এখন আমরা যদি একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে জাজ আর জাস্টিসের মধ্যে পার্থক্য কি? কেউ কেউ বলতে পারবা? জাজ আর পারবো ভাই। জাস্ট ভাই যারা নিম্ন কোর্টে বিচার কার্য পরিচালনা করে তাদের জাজ বলে, আর যারা সুপ্রিম কোর্টে বিচার কার্য পরিচালনা করে তাদের জাস্টিস বলে, বিচারপতি, বিচারক আর বিচারপতি। আচ্ছা, এটা হলো কথা, তাই তো? আচ্ছা, এটা ঠিক আছে, কিন্তু আমাকে সংবিধান কিন্তু এটা বলে না। ঠিক আছে, সংবিধান কিন্তু ডিফারেন্ট কথা বলে। কি বলে দেখবো তোমাদের, আমি একটু দেখাই সংবিধান কি বলে, আমি তোমাদের একটু দেখাই। এই দেখো আর্টিকেল 95 সাব আর্টিকেল 1, এখানে বলছে দ্য চিফ জাস্টিস শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য আদার জাজেস শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট আফটার কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস। এই যে এখানে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে সুপ্রিম কোর্ট নিয়ে। তার মানে এখানে যে জাজেসের কথা বলা হলো, এই জাজেস কিন্তু সুপ্রিম কোর্টের জাজ। তার মানে আমাদের সংবিধানে জাস্টিস বলতে একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, তিনি হচ্ছে চিফ জাস্টিস। এটা দ্বারা তার ডিগনিটিকে হাই করা হয়েছে। আর অন্যান্য সকল বিচারককে, সুপ্রিম কোর্টের অন্যান্য সকল বিচারককে জাজ বলা হয়েছে। তার মানে চিফ জাস্টিস হচ্ছে জাস্টিস, আর সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারক সবাই কি জাজ। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, কিন্তু প্র্যাকটিস কিন্তু ভিন্ন। ঠিক আছে, প্র্যাকটিসে কি? প্র্যাকটিসে মনে করো একজন, এখন যদি হাইকোর্টের একজনের যদি আমি জাজ বলি, ঠিক আছে, যে ও জাজ, ঠিক আছে, তাহলে এই নিম্ন আদালতের জাজ নাকি হাইকোর্টের জাজ এটা তো বোঝা যাবে না, তাই না? তো সেই ক্ষেত্রে প্র্যাকটিসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে উচ্চ আদালতের যারা বিচারক তাদেরকে জাস্টিস বলা হচ্ছে, আর নিম্ন আদালতের বিচারককে বলা হচ্ছে জাজ। উচ্চ আদালতকে বলা হচ্ছে কোর্ট অফ জাস্টিস, আর নিম্ন আদালতকে বলা হচ্ছে কোর্ট অফ ল। ঠিক আছে, আই হোপ এই বিষয়টা আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। ক্লিয়ার? জি ভাই। ওকে ফাইন। তাহলে আমরা এটাও বুঝিয়ে ফেলেছি যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিভাবে নিয়োগ হয়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিভাবে নিয়োগ হয়। ঠিক আছে, এটা বুঝাইতে পারছি। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিভাবে নিয়োগ হয়, এটা আমি বুঝাই ফেলেছি। ঠিক আছে, এই চারটা শেষ। এই যে এই চারটা বুঝিয়েছি। তারপরে এখানে এই যে ম্যাজিস্ট্রেট বলতে কি বোঝায় এটা বুঝিয়েছি, ডক্ট্রিন অফ সাবঅর্ডিনেশনটা বুঝিয়েছি। ওকে ফাইন। তারপরে হচ্ছে যে জাস্টিস অফ দ্য পিস বলে একটা কনসেপ্ট আছে। ঠিক আছে, এটা হচ্ছে শান্তির বিচারক। শান্তির বিচারক কি? এটা হচ্ছে সিআরপিসির 22 আর 25 ধারায় বলা আছে। সেটা হচ্ছে এজলাসের বাইরে যদি কোনো বিচারকের সামনে কোনো ক্রাইম ঘটে তাহলে তিনি তার বিচার করতে পারবে। ঠিক আছে, এবং এটা হচ্ছে যে শুধু বিচারক না, সেকশন 22 অফ দ্য সিআরপিসিতে বলা আছে তোমার যে সরকার কি করতে পারবে, একটা লোকাল এরিয়াতে একজন বিচারককে জাস্টিস অফ, মানে একজন ব্যক্তিকে জাস্টিস অফ দ্য পিস হিসেবে নিয়োগ করতে পারবে, তিনি এই বিষয়গুলো দেখতে পারবে। কিন্তু এখন এই জিনিসটা হয় কিনা আমার জানা নাই। ঠিক আছে, তবে এক্স অফিসিও জাস্টিস অফ দ্য পিস বলে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে সেকশন 25 অফ দ্য সিআরপিসি। এখানে বলছে যে যেহেতু আমাদের কোর্ট সুপ্রিম কোর্ট একটা, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে কি হবে, সুপ্রিম কোর্টের যেহেতু দুইটা ডিভিশন, অ্যাপিলেট ডিভিশন আর হাইকোর্ট ডিভিশন, এর যারা বিচারক এরা সারা বাংলাদেশের কি জাস্টিস অফ দ্য পিস। ঠিক আছে, আর মেট্রোপলিটন এরিয়ায় যারা জাস্টিস অফ দ্য পিস তারা হচ্ছে মেট্রোপলিটন সেশন জাজ, আর মেট্রোপলিটন এরিয়া হচ্ছে মেট্রোপলিটন সেশন জাজ,
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এরা সকলেই কি তোমার জাস্টিস অফ দ্য পিস। আর আদার দ্যান মেট্রোপলিটন এরিয়ায় সেশন জাজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এরা হচ্ছে জাস্টিস অফ দ্য পিস। ঠিক আছে, একটু আগে আমি সাবঅর্ডিনেশন বোঝাইতেছিলাম যে ডক্ট্রিন অফ সাবঅর্ডিনেশন মনে পড়ে, যে ম্যাজিস্ট্রেটরা কি থাকবে, ম্যাজিস্ট্রেটের আন্ডারে থাকবে, মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আন্ডারে থাকবে আদার দ্যান মেট্রোপলিটন এরিয়ায় যারা ম্যাজিস্ট্রেট আছে তারা, আর যারা হচ্ছে কি যে মেট্রোপলিটন এরিয়ায় আছে তারা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আন্ডারে থাকবে। ঠিক আছে, এখন মেট্রোপলিটন এরিয়ায় কি দায়রা আদালতের দরকার আছে না, আছে কিনা? তাই মেট্রোপলিটন এরিয়ায় যদি দায়রা আদালতের দরকার আছে তাহলে মেট্রোপলিটন এরিয়ায় যে দায়রা আদালত হবে তাকে বলা হবে মেট্রোপলিটন মেট্রোপলিটন কোর্ট অফ সেশনস, মানে মহানগর দায়রা আদালত। আর আদার দ্যান মেট্রোপলিটন এরিয়ায় যদি হয় তাহলে সেটা হবে কোর্ট অফ সেশন। ঠিক আছে, এখন এই যে মেট্রোপলিটন এরিয়ায় যে ম্যাজিস্ট্রেট, আমরা তো একটু আগে দেখলাম না যে তোমার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যিনি, আচ্ছা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যিনি, হ্যাঁ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যিনি, তিনি হচ্ছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ। ইনার আন্ডারে ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন এরিয়া ম্যাজিস্ট্রেটরা থাকে, কিন্তু ইনি আবার মহানগর দায়রা জজের আন্ডারে কিন্তু থাকবে, কারণ তিনি হচ্ছে সিনিয়র, মহানগর যে কোর্ট অফ সেশনের সিনিয়র। তার মানে ইনারাও আবার চেইন অফ কমান্ডে মহানগর দায়রা আদালতের অধীনে। ঠিক তেমন আদার দ্যান মেট্রোপলিটন এরিয়ার ক্ষেত্রেও সেম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি, ইনি আবার কি থাকবে যে ওই কোর্ট অফ সেশনসের যিনি মানে জেলা ও দায়রা জজ তার অধীনে থাকবে। এটা হচ্ছে একটা মানে কমপ্লিট কনসেপ্ট অ্যাবাউট ডক্ট্রিন অফ সাবঅর্ডিনেশন। ঠিক আছে, তো আমরা আর অল্প একটু আগে আমাদের ক্লাসটা সমাপ্ত করব। ঠিক আছে, আরো অনেক কিছুই বলার ছিল, যে একজন ম্যাজিস্ট্রেট আসলে তোমার হচ্ছে যে কিভাবে বিচার করে, বা একজন তোমার যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট তিনি যে 5 বছরের সাজা দিতে পারে, আচ্ছা এটা আসলে তোমার হচ্ছে সঠিক কিনা, বা সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের পাওয়ার এক্সারসাইজ করতে পারে কিনা। ঠিক আছে, এগুলো আসলে অনেক তথ্য দেওয়ার ছিল, যদিও এগুলো আমার কাছে যা এখনো যা তথ্য আছে তা নিয়ে এখনো 1-2 ঘন্টা লেকচার দেওয়া যাবে। আচ্ছা আমরা একটু ট্রাইব্যুনাল নিয়ে একটু হালকা কনসেপ্ট দিয়ে শেষ করে দেবো। ঠিক আছে, ওকে ফাইন। প্রথম কথা হচ্ছে ট্রাইব্যুনাল কি? ট্রাইব্যুনাল হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ কোর্ট। তোমরা কি শুনতে পাচ্ছ? জি ভাই শোনা যায়। ওকে ফাইন, আমাদের এই জি ভাই, শুনতে এটুকু পড়লেই আমাদের শেষ। ঠিক আছে, ওকে ফাইন। তাই ট্রাইব্যুনাল কি? ট্রাইব্যুনাল হচ্ছে স্পেশাল টাইপ অফ কোর্ট। ঠিক আছে, অনেকে মনে করে ট্রাইব্যুনাল মানে কোর্ট না, ট্রাইব্যুনাল তো আলাদা একটা জিনিস, ওটা মানে কোর্ট না। কিন্তু কোর্টের সংজ্ঞা তো আমরা পড়ে এসেছি, যারা কি করতে পারবে, লিগালি অথরাইজ টু টেক এভিডেন্স এক্সেপ্ট আরবিট্রেটর, তারা হচ্ছে কি কোর্ট। তার মানে ট্রাইব্যুনাল কি হয়, এখানে তো ওই যে তোমার সাক্ষ্য গ্রহণ করা হয়, এটা লিগালি অথরাইজ টু টেক এভিডেন্স, এবং শপথ গ্রহণ পূর্বকই সাক্ষ্য নেওয়া হয়, তার মানে ট্রাইব্যুনাল অবশ্যই কোর্ট, তাই না, অ্যাকর্ডিং টু ল। তবে কি ধরনের কোর্ট? এটা একটা স্পেশাল কোর্ট। ট্রাইব্যুনাল কি স্পেশাল কোর্ট। ঠিক আছে, স্পেশাল কোর্ট হইতে হলে কি হবে, তার একটা স্পেশাল ল লাগবে। সেই ল কাদের উপরে প্রযোজ্য হবে? স্পেশাল কিছু মানুষের উপরে প্রযোজ্য হবে। ঠিক আছে, আর সেই ল অনুযায়ী এই স্পেশাল কোর্টটা প্রতিষ্ঠিত হবে। যেমন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, এটা একটা আইন বলে প্রতিষ্ঠিত হয়েছে। কি আইন? একটা স্পেশাল ল। কি ল? নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000। এটা একটা স্পেশাল ল। এটা কাদের উপরে প্রযোজ্য? কিছু স্পেশাল মানুষের জন্য। তারা কারা? নারী ও শিশু। তারপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আছে, সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, সেটা একটা স্পেশাল ল। স্পেশাল ল দ্বারা স্পেশাল কোর্ট গঠিত হয়েছে, কাদের জন্য প্রযোজ্য? স্পেশাল কিছু মানুষের জন্য প্রযোজ্য। তো ট্রাইব্যুনাল কোর্ট অ্যাকর্ডিং টু ল, আমরা যে ল এর ডেফিনেশন শিখছি সে অনুযায়ী কি ট্রাইব্যুনালও কিন্তু ল, মানে ট্রাইব্যুনালও কিন্তু কোর্ট। ঠিক আছে, এখন থেকে কেউ যদি জিজ্ঞাসা করে যে ট্রাইব্যুনাল কি, আয়ব তোমরা আর কখনোই কি হবে না উল্টো পাল্টা বকবা না যে যে ট্রাইব্যুনালে এরকম না। ট্রাইব্যুনালও কি কোর্ট। কোন ধরনের কোর্ট? স্পেশাল টাইপ অফ কোর্ট। ট্রাইব্যুনাল কি হইতে পারে? ট্রাইব্যুনাল সিভিল হইতে পারে, ক্রিমিনাল হইতে পারে। সিভিল ট্রাইব্যুনাল আছে, আবার ক্রিমিনাল ট্রাইব্যুনালও আছে।
আমরা একটু আগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কথা বলেছি, এটা একটা ক্রিমিনাল ট্রাইব্যুনাল। সাইবার ট্রাইব্যুনাল আছে, এটা একটা ক্রিমিনাল ট্রাইব্যুনাল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে গঠিত হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ট্রাইব্যুনাল, সেটা একটা ক্রিমিনাল ট্রাইব্যুনাল। মানব পাচার দমন ট্রাইব্যুনাল আছে, সেটাও একটা ক্রিমিনাল ট্রাইব্যুনাল। এরকম অনেক আছে। এগুলোই কিন্তু জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারকরা কি থাকে, যে বিচার করে থাকেন, মানে জেলা ও দায়রা জজ। এই জন্যই কিন্তু একটা জেলায় অনেকগুলো জেলা ও দায়রা জজ থাকতে পারে, কিন্তু জেলা ও দায়রা জজ যিনি হবেন তিনি হচ্ছে সবার থেকে সিনিয়র। ঠিক আছে। আর সিভিল যেটা, সিভিল কি আছে, সিভিল ট্রাইব্যুনাল আছে। তার মধ্যে একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, এটা সংবিধানের ১১৭ অনুচ্ছেদ আর আইন আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট এবং রুলস আছে ১৯৮২ সালে, সেই অনুযায়ী গঠিত। এছাড়া খাদ্য ট্রাইব্যুনাল আছে, এছাড়া আরও ট্রাইব্যুনাল আছে। এগুলো হচ্ছে সিভিল নেচারের ট্রাইব্যুনাল। তো ট্রাইব্যুনাল কি, এটা আমরা বোঝানোর চেষ্টা করলাম। ট্রাইব্যুনাল সিভিলও হইতে পারে, ক্রিমিনালও হইতে পারে, সেটাও আমরা বোঝানোর চেষ্টা করলাম। তাহলে আমরা আজকে যেটা বুঝালাম সেটা হচ্ছে যে কোর্ট স্ট্রাকচারের উপরে একটা কমপ্লিট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এগুলো আসলে কি, এদের বদলি কিভাবে হয়, একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদি এখতিয়ার কি, এগুলো আশা করি আর কেউ তোমাদের জিজ্ঞাসা করলে তোমরা ভুলবা না। একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিনি এই সিনিয়র সহকারী জজ, তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা যায়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে যায়। এই জন্য আমরা যদি এখন কোশ্চেন করি যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, তোমরা কইতে পারবা? এই কোশ্চেনটা লাস্ট কোশ্চেন, এই কোশ্চেনের পরে ক্লাস শেষ। তোমরা কি কেউ কইতে পারবা যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট? কারণ আদার দ্যান মেট্রোপলিটন এরিয়ায় সবচেয়ে লোয়েস্ট টায়ারের যে ম্যাজিস্ট্রেট তিনি হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যিনি হচ্ছে সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। আর মেট্রোপলিটন এরিয়ার লোয়েস্ট গ্রেডে হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যিনি হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। এখন কোশ্চেন হলো যে ওয়াই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইজ ডিমড অর কল্ড ইট দ্য ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাস? কেউ কইতে পারবে এটা? ক্যান এনিওয়ান? এটি কোন আদি ইখতিয়ারের কারণে ভাই? কোন একটা আদি ইখতিয়ার, এটি কি ভাই আদি ইখতিয়ারের কারণে হয়? আদি ইখতিয়ার, তার যে আদি ইখতিয়ার আছে। আর কেউ কেউ কইতে পারবা? পারবা? না পারলে বলো, প্রসিড করি আমরা। আরিফিন পারবা নাকি? বিপ্র হালদার পারবা নাকি? বিপ্র আছে নাকি, না ঘুমাই গেছে? আচ্ছা, আর কেউ কি পারবা যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেন ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাস? কারণ ও তো লোয়েস্ট ভাই আরো একটা বিষয় আমার যেটা জেনারেলি মনে হয়, এটার আমি স্পেসিফিক ভাই কনসেপ্টটা ভাই বুঝছি ভাই, কিন্তু মিলাইতে একটু কষ্ট হচ্ছে যদিও ভাই। এটাই এখানে তো ভাই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের 7টা টাইপ সম্পর্কে বলছিলেন, ওইখানে তো ভাই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কি? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, তাই না? আমার প্রশ্ন হচ্ছে কেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কেন? দেখো আমি বলি, আমি মিলাই দিই, তোমার 2 2 4 মিলাই দিই, তাইলে তো হবে, তাই না? এই তুমি যদি মিলাইতে না পারো তাইলে তুমি কোড স্ট্রাকচার বুঝো নাই, যদি মিলাইতে পারো তাইলে তুমি বুঝছো। ঠিক আছে, এই জন্যই কিন্তু কোড স্ট্রাকচার এত ইম্পর্টেন্ট। ভাই আমার কাছে আরেকটা আমার কাছে যেটা একটা মনে হয় যে ভাই, যে ওই রুরাল বা পেরিফেরির এরিয়াটাতে ওখানে যে অফেন্স গুলো বা যেরকম এরিয়া গুলো দখল করা হয়, এখানে এরিয়া গুলো থাকে মানে হ্যাঁ সুপার এরিয়া, এবং এখানের অপরাধ গুলো গ্রেভিয়ার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি মিলাই দিই একটু, হ্যাঁ আমি তোমাদের মিলাই দিই, ঠিক আছে? শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, শুনতে পাচ্ছ? ওকে ফাইন, এখন আমি বলি, সেটা হচ্ছে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ হয় কাদের মধ্য থেকে? ঠিক আছে,
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মধ্য থেকে নিয়োগ হয়। তার মানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার আদি র্যাঙ্ক কি, পদমর্যাদা কি? তিনি হচ্ছে সিনিয়র সহকারী জজ, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাইলে এই যে একজন একজন সিনিয়র সহকারী জজ, একজন সিনিয়র সহকারী জজের মধ্য থেকে কি হয় বলতো? সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়, ঠিক আছে, বদলি বা পদায়নের মাধ্যমে। এখন যিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের মধ্যে থেকে কি হবে? তোমার হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ হবে। তো লজিকটা তো এখানেও, যে যখন একজন ম্যাজিস্ট্রেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তখন তিনি তো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। তো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে তুমি বদলি বা পদায়ন করে সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস তো করতে পারবা না, তার ইকুয়াল করতে হবে, তাই না? অথবা প্রমোশন দেওয়ার আপ করা যাবে, কিন্তু ডাউন তো করা যাবে না। সুতরাং যেহেতু একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মধ্যে থেকে নিয়োগ হয়, আর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেহেতু একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সুতরাং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে কি করা হয়েছে? ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হিসেবে রাখা হয়েছে। তার মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইনি একটা মেট্রোপলিটন এরিয়ার লোয়েস্ট গ্রেডার হইলেও ইনি কিন্তু এক্সপিরিয়েন্সের দিক থেকে অনেক হায়ার, ঠিক আছে? সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যেমন এক্সপিরিয়েন্স, একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটেরও কিন্তু তেমন এক্সপিরিয়েন্স। আর মেট্রোপলিটন কোর্টে বা মেট্রোপলিটন এরিয়াতে পোস্টিং কিন্তু সবার হবে না, ঠিক আছে? যাদের মেরিট ভালো বা তোমার হচ্ছে যে রায় ভালো দেয়, আইন ভালো বুঝে, কোর্ট ভালো হ্যান্ডেল করতে পারে, ঠিক আছে, তাদের কিন্তু এই সুযোগগুলো আসে। তো এখন হচ্ছে যে তোমার সরকার চাইলে নিয়োগ দিতে পারে, এটা সরকার বলতে আইন মন্ত্রণালয়ের উপরে ডিপেন্ড করবে কাকে কোথায় নিয়োগ দেবে। বা তোমার হচ্ছে যে বিচার বিভাগের যে তোমার হচ্ছে সিনিয়র স্যারেরা আছে, তারাও কিন্তু কি করতে পারে, যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে চাইলে তাদের কোর্টে কি করতে পারে, যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিতে পারে যদি তারা স্যাটিসফাই হয়। তো এই উপায়টা কি আছে। তো সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মধ্যে থেকে যেহেতু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়, সুতরাং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হওয়া উচিত। আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে কি করা হয়েছে? আইনে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটই বলা হয়েছে, এজন্য এটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। সুতরাং ওই যে এই একটা লজিক বা এই বিষয়ের উপরে দৃষ্টিপাত করে বিভ্রান্ত হওয়ার কিছু নেই যে এ কেন যে সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হইল না। এখানে তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কারা? সহকারী জজ, ঠিক আছে? তুমি রিকমেন্ডেড হইলা, পরে গেজেট প্রকাশ হইলো, তুমি মনে করো 6 মাস বা 1 বছর তুমি হচ্ছে যে সিভিল জাজ হিসেবে থাকলা বা অ্যাসিস্ট্যান্ট জাজ, তোমাকে সরকার বা আইন মন্ত্রণালয় চাইলে কি করতে পারবে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে অন্য জায়গায় পদায়ন করতে পারবে, বদলি করতে পারবে।